হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসানুল্লাহ সিফাত। আজকে চলে এসেছি সিফাত ক্যালকুলাস অ্যান্ড ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে এসএসসি পদার্থবিজ্ঞানের এমসিকিউ সিরিজের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সেকেন্ড পার্ট নিয়ে। আমাদের আজকে এই পার্টটা শেষ পার্ট। আমি আশা রাখতে পারি যারা আমার গত ক্লাসটা করেছ এবং আজকে ক্লাসটা করবে তারা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে তোমরা যে কোনো পরীক্ষায় যে কোনো ধরনের এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারবে। আশা করি তোমরা ক্লাসটা পূর্বেরটা করেছো, আজকেরটাও করবে। এবং তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো তারা তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে তারাও এই ক্লাসটার মাধ্যমে উপকৃত হতে পারে। এই আশা রেখে আমি আমার ক্লাস শুরু করছি। চলো শুরু করা যাক। আজকে দেখো প্রথম টাইপ 5, শক্তির বিভিন্ন উৎস। গত ক্লাসে আমরা বিভব শক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তি এগুলো নিয়ে পড়েছিলাম এই পর্যন্ত। আজকে শক্তির বিভিন্ন উৎস, তারপরে এদের রূপান্তর, ক্ষমতা, কর্মদক্ষতা, এই টাইপগুলো শেষ করার মাধ্যমে অধ্যায়টা আমরা শেষ করব। দেখো শক্তির বিভিন্ন উৎস। শক্তির উৎস প্রধানত দুই ধরনের, একটা হলো নবায়নযোগ্য, এটা হলো অনবায়নযোগ্য। নবায়নযোগ্য উৎস কি আর অনবায়নযোগ্য উৎস কি? নবায়নযোগ্য হলো এমন এক শক্তি যেটা কি করা যায়, পুনরায় উৎপাদন করা যায়। শক্তির উৎস হলো দুই ধরনের, একটা হলো নবায়নযোগ্য শক্তির উৎস আর একটা হলো অনবায়নযোগ্য শক্তির উৎস, যেটা কি করা যায় না, বলো একবার ব্যবহার করলে ফুরিয়ে যায়, অর্থাৎ পুনরায় উৎপাদন করা যায় না, সেটা হলো অনবায়নযোগ্য শক্তির উৎস। এগুলো থেকে তোর এমসিকিউ আসে যে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস, নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস। দেখো নবায়নযোগ্য যেগুলা পুনরায় কি করা যায়, উৎপাদন করা যায়, যেমন কি জলবিদ্যুৎ। তুমি জল থেকে যে বিদ্যুৎটা পাওয়া যায়, এই জলবিদ্যুৎ থেকে তুমি আবার কি পুনরায় উৎপাদন করা যায় না, জলবিদ্যুৎ, জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা। তারপরে আছে বায়ুমাস বা বায়োগ্যাস। যে বায়োমাস কি বা বায়োগ্যাস কি, যে বায়ু থেকে যে গ্যাসটা উৎপাদন করা হয়, কিংবা জৈব মানে জৈব পদার্থ থেকে যে গ্যাসটা উৎপন্ন করা হয় সেটা বায়োমাস, আর এটা হলো বায়োগ্যাস। বায়ু থেকে যে গ্যাসটা পাওয়া যায় এটা হলো বায়োগ্যাস। তারপরে আর হলো জিওথার্মাল। জিওথার্মাল হলো, জিও মানে পৃথিবী আর থার্মাল হলো তাপশক্তি। তাহলে জিওথার্মাল মানে কি, পৃথিবীর তাপশক্তিকে কাজে লাগিয়ে যে, মানে পৃথিবীর তাপশক্তিকে কাজে লাগিয়ে যে কাজ করা হয় সেটাই কি বলো, জিওথার্মাল। জিও মানে পৃথিবী, থার্মাল মানে তাপ। তাহলে পৃথিবীর তাপশক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি তৈরি করা হয় সেটা এক ধরনের নবায়নযোগ্য শক্তি। কিংবা সৌরশক্তি। সৌরশক্তি কোনটা, যে সূর্যের আলোকে কাজে লাগিয়ে যে আমরা যে কোনো বিদ্যুৎ উৎপন্ন কিংবা অন্যান্য কাজ করি, এগুলো হলো সৌরশক্তি। মানে এই সবগুলো কি নবায়নযোগ্য শক্তির অন্তর্ভুক্ত। কারণ অনবায়নযোগ্য শক্তি কোনগুলো, যেগুলো একবার ব্যবহার করলে কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। যেমন তেল, গ্যাস, প্রাকৃতিক গ্যাসগুলো কিংবা গ্যাস, কয়লা, তারপর নিউক্লিয়ার যে পদার্থগুলো আছে যেমন ইউরেনিয়াম ইত্যাদি, এগুলো কি নিউক্লিয়ার পদার্থ। এগুলো একবার ইউজ করলে কি হয়ে যায় বলো, শেষ হয়ে যায় এবং পুনরায় উৎপাদন করা যায় না। তাহলে এগুলো এমসিকিউতে আসে। চলো আমরা এমসিকিউ দেখার মাধ্যমে আইডিয়া নিই যে কোন প্রশ্নগুলো পরীক্ষা আসে। দেখা বলছে নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি, মানে যে শক্তিটাকে কি করা যায় না আর পুনরায় উৎপাদন করা যায় না বা ব্যবহার করা যায় না, সেটা কি? দেখো তো, বায়োমাস একটা কি, এটা নবায়নযোগ্য শক্তি। মাত্র দেখছি বায়ু শক্তি একটা নবায়নযোগ্য শক্তি, জিওথার্মাল একটা নবায়নযোগ্য শক্তি। তাহলে নিউক্লিয়ার যে শক্তিটা আছে এটা হলো অনবায়নযোগ্য শক্তি, যেটা একবার ব্যবহার করলে পরবর্তীতে আর কি করা যায় না, ব্যবহার করা যায় না, অর্থাৎ ফুরিয়ে যায়। দেখো অপশন হলো প্রথমটা নিউক্লিয়ার। দেখো পরবর্তী অপশনটাই এমসিকিউটা যাওয়া যাক, যে কোন দেশে বায়ু ফুয়েল ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে। দেখো বায়ু ফুয়েলটা কি, যে আমরা যে তেল আছে না, ডিজেল, পেট্রোল, এগুলোর পরিবর্তে বায়ু ফুয়েল মানে যে মানে জৈব পদার্থ থেকে এক ধরনের ফুয়েল তৈরি করা হয়, এটা কি বলো, জৈব পদার্থ থেকে এক ধরনের ফুয়েল বা তেল তৈরি করা হয়, যেটা কি জৈব পদার্থ থেকে উৎপন্ন। এই তেলটা ব্রাজিলে এখন বিভিন্ন, মানে ব্রাজিলে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে, যে গাড়িতে জ্বালানিগুলোর পরিবর্তে, মানে ডিজেল পেট্রোলের পরিবর্তে বায়ু ফুয়েল ব্রাজিল, কোন দেশ, ব্রাজিলের সব থেকে এটা বেশি ব্যবহার হচ্ছে। যে তোমরা জানো যে দুইটা দেশের ফুটবল খেলা নিয়ে বাংলাদেশে খুবই উত্তেজনা, একটা হলো ব্রাজিল আর আর্জেন্টিনা। যারা ব্রাজিল সাপোর্টার ওদের জন্য আর কি মানে খুশির সংবাদ, যে বায়ু ফুয়েলটা ব্যাপক আকার ব্যবহৃত হচ্ছে কোন দেশে, ব্রাজিলে। এটা তোমাদের যারা ব্রাজিল সাপোর্টার সহজে মনে রাখার কথা বা মনে থাকার কথা। দেখো এটা খ নাম্বার অপশনটা সঠিক। দেখো যে ব্রাজিল। আবার পরবর্তী স্লাইডে মানে উত্তরগুলা কি থাকবে, দেওয়া থাকবে। আর তোমরা যারা এই ক্লাসটা করছো তাতে আমি স্লাইডের পিডিএফগুলো দিয়ে দিব, যাতে পরবর্তীতে এমসিকিউগুলো তোমার রিভাইজ দিতে কি হয়, সুবিধা হয়।
দেখো পরবর্তী এমসিকিউটা কি বলছে, মোবাইলের ব্যাটারিকে চার্জ করার সময় ব্যাটারিতে কোন শক্তি জমা হয়? আচ্ছা বলো তো, ব্যাটারি চার্জ করে যে চার্জার দিই না, এই ব্যাটারি চার্জ করে কি দিয়ে? চার্জার দিয়ে, এই চার্জার। তাহলে চার্জার দিয়ে যে ব্যাটারিটা একটা চার্জ করে, চার্জার দিয়ে চার্জ করে, এই চার্জারের দিয়ে যে চার্জ করে ওইখানে কি বিদ্যুৎ শক্তি দেওয়া হয় না? চার্জার দিয়ে তোমার মোবাইল যখন চার্জ হয় তখন ওইটা বিদ্যুৎ শক্তি দেওয়া হয়। এই বিদ্যুৎ শক্তি ব্যাটারিতে জমা হয় কি শক্তি রূপে? বলো, রাসায়নিক শক্তি রূপে। ব্যাটারিতে রাসায়নিক শক্তি রূপে জমা হয়। যখন তোমার ব্যাটারিটা আবার কাজ করে, ফোনটা যখন চলে, তখন এই রাসায়নিক শক্তি থেকে আবার এক ধরনের কি হয় বলো, বিদ্যুৎ শক্তি টাইপের কিছু একটা উৎপন্ন হয়, যেটা থেকে কি হয় আবার ফোনটা চলে। তাহলে ব্যাটারিকে চার্জ করা হয় চার্জার দিয়ে, ওইখান থেকে বিদ্যুৎ শক্তি ব্যাটারিতে রাসায়নিক শক্তিতে কি হয়? জমা হয়। রাসায়নিক শক্তির রূপে কি হয়? জমা হয়। তাহলে এখানে বলছে ব্যাটারিতে চার্জ করার সময় কোন শক্তি জমা হয়? বলো, রাসায়নিক শক্তি। খ নম্বর অপশনটা সঠিক। দেখো, খ নম্বর অপশনটা সঠিক। পরবর্তী এমসিকিউতে যাওয়া যাক, যে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সেম আগের প্রশ্নটাই, নবায়নযোগ্য কোনগুলা যেগুলাকে কি করা যায়? পুনরায় ব্যবহার করা যায় বা পুনরায় উৎপাদন করা যায়। ডিজেল কি নবায়নযোগ্য শক্তি না? এই মিথেন কি নবায়নযোগ্য শক্তি না? এই কয়লা কি নবায়নযোগ্য শক্তি না? এগুলি তিনটার মধ্যে সবগুলো কি একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায় না। কিন্তু বায়োমাস যেটা আছে জৈব পদার্থ থেকে তৈরি, সেটা কি করা যায় বলো? আবার পুনরায় উৎপাদন করা যায়। তাহলে এটা ছোট গ নাম্বার অপশনটা সঠিক, বায়োমাস। দেখো পরবর্তী এমসিকিউতে যাওয়া যাক, নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? তোমরা এটা আমার থেকে এখন ভালো বলতে পারবা যে গ্যাস না, কয়লা না, এগুলো সবগুলো নবায়নযোগ্য শক্তি। নিউক্লিয়ার একটা কি নবায়নযোগ্য শক্তি বাদ। জিও থার্মাল অর্থাৎ পৃথিবীর তাপ শক্তিকে কাজে লাগিয়ে যে শক্তিটা ব্যবহার করা হয় বা যে শক্তি উৎপাদন করা হয় সেটা হলো জিও থার্মাল। এটা আমার কি শক্তি বলো? নবায়নযোগ্য শক্তি। দেখো এটা অপশনটা সঠিক। তারপর বলছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ অবশ্যই, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের সংকেতটা কি বা ইউরেনিয়ামকে কি ইউ দ্বারা প্রকাশ করে? এর হলো পারমাণবিক সংখ্যা 32 আর এর ভর সংখ্যা হলো 235। ইউরেনিয়াম 235 হলো তার কি সংখ্যা বলো? ভর সংখ্যা। আর এর পারমাণবিক সংখ্যা কত? 92। আচ্ছা, ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে এখানে ফিউশন বিক্রিয়া হয় না, এটা হয় কি বিক্রিয়া বলো? ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন। আমি আশা করি যে তোমরা ফিউশন আর ফিশন বিক্রিয়াটা জানো। তবু আমি একটু যদি বলতে চাই যে এখানে এটা হয় কিন্তু ফিউশন বিক্রিয়াটা হয় না। দেখো ফিউশন, এখানে কয়টা অক্ষর আছে? 1টা 2টা 3টা 4টা, এখানে অক্ষর আছে 4টা। আর ফিশন 1টা 2টা 3টা, এখানে অক্ষর আছে কয়টা? 3টা। তার মানে কি বুঝলাম? যে ফিউশন যে বিক্রিয়াটায় ওইখানে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে বা বাড়ি নিউক্লিয়াস তৈরি করে। আর ফিশন বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস তৈরি করে। তাহলে যেহেতু আমরা বিদ্যুৎ কেন্দ্রে একটা বড় নিউক্লিয়াস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস লাগে, এজন্য সেখানে কি ফিশন বিক্রিয়া হয়, ফিউশন বিক্রিয়া ঘটে না। তাহলে ফিশন বিক্রিয়া কই কই হয়? এই বিক্রিয়াটা হয় যে মানে পারমাণবিক বোমা তৈরি করে না, পারমাণবিক বোমা, ওইখানে এই বিক্রিয়া হয় পারমাণবিক বোমা তৈরিতে। তারপর আরো এই নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে এখানে কি হয়? ফিউশন দেখা যায়, এটা বিদ্যুৎ কেন্দ্রে। আর এই ফিউশন বিক্রিয়া যে এটা হয় হাইড্রোজেন বোমাতে দেখা যায়। কি দেখা যায়? হাইড্রোজেন বোমা। কিংবা সূর্য আর নক্ষত্র যে শক্তি তৈরি করে ওইখানে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি যায়? দেখা যায়। তাহলে ফিউশন হাইড্রোজেন বোমা বা কি সূর্যে দেখা দেয়, সূর্যের শক্তি উৎপাদনে ব্যবহার হয়। আর ফিশন যেটা, সেটা পারমাণবিক বোমা বা কি কেন্দ্রে? বিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়? ব্যবহার করা হয় বা বিদ্যুৎ কেন্দ্রে এটা কাজ করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি দেখলাম যে এখানে ফিউশন হবে না, কি হবে? ফিশন। তাহলে আমি 2 নাম্বারটা ভুল পেয়ে গেছি। তাহলে বিশেষ ধরনের কন্ট্রোল রড থাকে। হ্যাঁ, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে বিশেষ ধরনের একটা কন্ট্রোল রড থাকে, যেটা দ্বারা কি করা হয়? নিউট্রন নিয়ন্ত্রণ করা হয়। কি নিউট্রন সংখ্যাকে কি করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। তাহলে 1 আর 3 নাম্বারটা সঠিক, 2 নাম্বারটা কি ভুল। 2 নাম্বার যদি নিউক্লিয়ার ফিউশনের জায়গায় ফিশন দিত তাহলে এটা হতো। তাহলে কন্ট্রোল রড দ্বারা কি করা হয়? নিউট্রন সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। তাহলে 1 আর 3 নাম্বার সঠিক। তাহলে 1 আর 3 নাম্বার কয় নাম্বার অপশন আছে? দেখো খ নাম্বার অপশনে 1 আর 3 আছে, তাহলে এটা সঠিক। দেখো খ নাম্বার অপশনটা সঠিক। দেখো পরবর্তী এমসিকিউটা কি, নবায়নযোগ্য শক্তির উৎস কোনটা? জোয়ার ভাটা, সৌরশক্তি, বায়ুগ্যাস। দেখো জোয়ার ভাটা এটা কি প্রকৃতির নিয়মে হয় না? যে বাংলাদেশে যে জোয়ার ভাটাটা হয়, সেটা জোয়ার হওয়ার 52 মিনিট পরে, যেদিন জোয়ার হবে এর পরের দিন 52 মিনিট পরে জোয়ার হয়।
এরকম যে 52 মিনিটে একটা কি থাকে বলো, ডিফারেন্স থাকে। তাহলে জোয়ার ভাটা এটা প্রকৃতির নিয়মেই হয়। এটা যারা সমুদ্রতে মানে গেছো বা কক্সবাজারে গেছো তারা এটা বেশি দেখতে পারবা বা এটার সাথে বেশি পরিচিত। সৌরশক্তি যেটা কি বলো, সৌরশক্তি সূর্যের শক্তিকে কাজে লাগে যেটা তৈরি করা হয় এটা হলো সৌরশক্তি। আচ্ছা, আর বায়োগ্যাস তো জানোই যে বায়ু থেকে যে গ্যাসটা পাওয়া যায় এটা হলো বায়োগ্যাস। তাহলে তিনটাই হলো নবায়নযোগ্য শক্তি। তাহলে বড় গ নাম্বারটা সঠিক, 1, 2 ও 3, যেটা কি পুনরায় ব্যবহার করা যায়। আচ্ছা দেখো পরবর্তী এমসিকিউটা কি বলছে, শক্তির নিত্যতা বা রূপান্তর। তাহলে শক্তির নিত্যতা আমরা জানি যে পৃথিবীর মোট শক্তি অপরিবর্তনীয়। পৃথিবীর মোট শক্তি কি অপরিবর্তনীয়, যে আমাদের সৃষ্টির শুরুতে যে পরিমাণ শক্তি ছিল এখনো কি সেই পরিমাণ শক্তি আছে। তাহলে পৃথিবীর শক্তি বা মোট শক্তি অপরিবর্তনীয়, যার কোনো পরিবর্তন হয় নাই, মানে এখনো কমে নাই বাড়েও নাই, অপরিবর্তনীয়। কিন্তু এর কি করছে বলো, রূপান্তর করছে। এর কি হয়েছে বলো, রূপান্তর করছে, মানে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর ঘটছে। কিন্তু এর শক্তির পরিমাণটা কি আছে, এখনো ওই আগের মতোই আছে। যে যতটুক পৃথিবী সৃষ্টিকালে যতটুকু শক্তি ছিল এখনো ওই পৃথিবীতে সেই পরিমাণ শক্তি আছে, কিন্তু এটা রূপান্তর করছে, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করছে। দেখো রূপান্তরগুলা কি কি, দেখো হাতে ঘষলে তাপ উৎপন্ন হয়, এটা কোন ধরনের রূপান্তর। তাহলে দেখো আমি বুঝে গেছি যে হাতে ঘষলে তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ উৎপন্ন হবে, এটা উৎপন্ন হলো যে তাপ, তোমার 2 হাত দিয়ে ঘষলে অবশ্যই কি হবে, তাপ উৎপন্ন হবে। এটা এখন মোটামুটি শীতকালই আছে, এই শীতের সময় আমরা বেশি বুঝি না, যখন আমার হাতটা ঠান্ডা হয়ে যায় তখন আমরা কি 2টা হাত ঘষলে কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। তাহলে হাত দিয়ে ঘষলে তাপ উৎপন্ন হয়, কিন্তু কোন শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়, দেখো তো রাসায়নিক শক্তি অবশ্যই না, কারণ আমাদের হাতে তো রাসায়নিক পদার্থ কিছু নাই যে রাসায়নিক শক্তি থেকে তাপ উৎপন্ন হবে না। তাহলে বলছে তড়িৎ শক্তি, হাতে কি তড়িৎ আছে বলো, হাতে কি তুমি বিদ্যুৎ আছে বা তড়িৎ আছে যেটা থেকে তাপ শক্তি উৎপন্ন হবে না। দেখো এখানে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এটা আর উল্টা দিছে যে উৎপন্ন হয় তাপ শক্তি, কিন্তু এটা উল্টা দিয়ে দিছে যে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তাহলে এটা দুই বাদ। দেখো বড় নাম্বার অপশনটা কি বলছে, যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। হ্যাঁ, তুমি যদি তোমার হাতটারে একটা যন্ত্রের মতো একটা সিস্টেম কল্পনা করো যেটা তুমি ঘষো, তাহলে ওই যান্ত্রিক শক্তি থেকে কি শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে এই যে বড় নাম্বারটা, ঘ নাম্বারটা কি সঠিক। দেখো অপশন ঘ নাম্বারটা সঠিক। তার মানে যে স্লাইডটা থাকবে তার পরবর্তী স্লাইডে কি থাকবে, উত্তরটা দেওয়া থাকবে। দেখো পরবর্তী অপশনে যাওয়া যাক, যে থার্মোকাপলে 2টি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি উৎপাদন করা যায়। থার্মোকাপল মানে কি, যে এটা একটা 2টা ভিন্ন পদার্থের একটা কি ভিন্ন পদার্থের সংযোগস্থল। ধরো থার্মোকাপলে এরকম 2টা পাত থাকে ভিন্ন পদার্থের, এই পাতের সংযোগস্থলে তাপ প্রদান করলে সরাসরি এটা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। তারপর থার্মোকাপল মানে এমন একটা যন্ত্র যেটা দ্বারা কি করা হয় বলো, তাপমাত্রা পরিমাপ করা হয়। কি পরিমাপ করা হয়, তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোকাপল যন্ত্র দ্বারা। এর 2টা পাত থাকে, পরিমাপ করা হয়। এর কয়টা পাত থাকে, 2টা পাত। আর এই 2টা পাতের সংযোগস্থলে তাপ প্রদান করলে সেটা সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। তাহলে এটা একটু মনে রাখবা, মুখস্থ টাইপের, যে ঘ নম্বরটা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। দেখো পরবর্তী এমসিকিউটা যাওয়া যাক, বড় শক্তির সম্পর্ক। আচ্ছা, বড় শক্তির সম্পর্কটা কি, দেখো তো তোমরা একটা আইনস্টাইনের একটা বিশেষ সূত্র জানো না, যে বরকে কি শক্তিতে রূপান্তর করা। দেখো এটা কে প্রদান করছে, বিজ্ঞানী আইনস্টাইন। আইনস্টাইন সূত্রটা কি ছিল, E = mc²। এই সূত্রটার জন্য বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছিল। যে সূত্রটা এরকম ছিল, E = mc²। এটা কি, E = mc², এটা তার জনপ্রিয় সূত্র। এটার জন্য বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছিল। ইতে কি, ইতে হইল এনার্জি মানে কি শক্তি, আর এমতে হইল বল। এখানে কি শুধু বল বলা যাবে না, এমতে হইল যে শক্তিতে রূপান্তরিত বল, মানে যে বলটা কি হবে, শক্তিতে রূপান্তরিত হবে, শক্তিতে রূপান্তরিত হবে, তৈরিত হবে। আর এই সি, এখানে যে সিটা আছে, সিতে কি বলে, আলোর বেগ। আলোর বেগটা কি নির্দিষ্ট, এর মান আছে একটা, আলোর বেগ। শূন্যস্থানে আলোর বেগের মান কত, আলোর বেগের মান হলো 3 × 10⁸ ms²। এত আলোর বেগের মানটা কি নির্দিষ্ট। তাহলে এখন আমার বলো যে এখানে এই সূত্রটা কেন এত ইম্পর্টেন্ট। এই সূত্রটা দ্বারা যত মানে হয় না, পারমাণবিক বোমা টমা তৈরি করা হয়, ওইখানে এই সূত্রটার একটা অবদান আছে। কেন, ওইখানে দেখো একটা ক্ষুদ্র বর্গ তুমি এখানে নিলে, ওই বর্গকে আলোর বেগের বর্গের দ্বারা, বর্গ মানে কি স্কোয়ার, বর্গ দ্বারা গুণ করলেই সেই বলটা কি সে পরিণত হয়ে যায় বলো, শক্তিতে রূপান্তর হয়ে যায়। তাহলে এই সূত্রটা আবিষ্কার করছিল বিজ্ঞানী আইনস্টাইন। এই সূত্রটা অনেক কাজের একটা সূত্র। এই সূত্রের জন্য সে কি পাইছিল বলো, নোবেল পুরস্কার পাইছিল।
বিজ্ঞানী আইনস্টাইন এই ভর শক্তি সম্পর্কের জন্য নোবেল পুরস্কার পান। দেখো তাহলে এটা কোনটা দ্বারা কি বুঝলাম। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত, এটা একটা মুখস্থ টাইপের প্রশ্ন। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ অনেক কম, যেটা পরিমাণ 0.7%, মানে 100-র মধ্যে শতকরার মধ্যে 0.7% এটা পাওয়া যায়, যেটা ঘ নাম্বার অপশনে আছে। দেখো পরবর্তী এমসিকিউটা কি, ই সমান এমসি স্কোয়ার। এখানে এই সূত্রে এম কি, এম কি শুধু ভর? অবশ্যই না, এখানে এম হইলো এমন একটা ভর যেটা কি হয়, শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এম হইলো শক্তিতে রূপান্তরিত ভর, যেটা খ নাম্বার। আমি ওই মানে আগের পেজে এই সম্পর্কটা দেখছি, এখানে এম তে কি লিখছিলাম, শক্তিতে রূপান্তরিত ভর। মানে খ নাম্বার অপশনটা সঠিক। দেখো এই খ নাম্বার অপশন এটা আছে। আচ্ছা পরবর্তীটা কি বলছে, কোন সূত্রের সাহায্যে বলকে শক্তিতে রূপান্তর করা যায়? দেখো ই সমান হাফ এম বি স্কয়ার। এটা কার সূত্র? এটা গতিশক্তির সূত্র না? তাহলে এখানে বলের শক্তিতে রূপান্তর করছে না, এটা গতিশক্তির একটা সূত্র। দেখো ই সমান এম জি এইচ, এটা কি শক্তির একটা সূত্র? বিভব শক্তি। তাহলে এই দুইটা আবার মিলে কি হয়, যান্ত্রিক শক্তি। এফ সমান এম, এটা কার সূত্র? এটা বলের সূত্র। আর ই সমান এম সি স্কয়ার, এটা বিজ্ঞানী আইনস্টাইনের সূত্র। এটা কি রূপান্তর করে, বলকে শক্তিতে রূপান্তরিত করে। তাহলে আমার ঘ নাম্বার অপশনটা সঠিক। দেখো পরবর্তী এমসিকিউতে যাই। যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ার মানে ফিশন প্রক্রিয়ায় 1 কেজি বর লোপ পায়, তবে নির্গত শক্তি কত? দেখো তাহলে ফিশন বিক্রিয়া হোক আর ফিউশন বিক্রিয়া হোক, এখানে বলছে বরের পরিমাণ কত কেজি লোপ পাবে, 1 কেজি। তাহলে এটা কার মান? এম এর মান। দেখো এই ম্যাথটা আমরা করি। এখানে এম সমান কত কেজি বলছে? 1 কেজি, তার মানে 1 কেজি বর লোপ পায়। তাহলে নির্গত শক্তি, তাহলে বরকে কিসে মানে কিসে রূপান্তরিত করবো? শক্তিতে। তাহলে এখানে আলোর বেগ লাগে, আলোর বেগকে সি দ্বারা প্রকাশ করে, মান কত? 3 × 10⁸ ms ইনভার্স কত? 1। এটা হলো আমার আলোর বেগ। তাহলে আলোর বেগ হলো, তাহলে নির্গত শক্তি নির্ণয় সূত্র কি, সমান এম সি স্কয়ার, যেটা বরকে শক্তিতে রূপান্তরিত করে। তাহলে এম এর মান কত? 1 লিখলাম, গুণন সি, আলোর বেগ কত? 3 × 10⁸ কত? 8। এর উপর সি এর উপরে স্কয়ার আছে, তাহলে এর উপরে স্কয়ার। দেখো 1 এর সাথে এটার বর্গ করে গুণ করলে হবে 9, 3 এর উপরে স্কয়ার দিলে 9, আর 10⁸ এর উপরে স্কয়ার দিলে 10⁸ কত? 16। এত জুল। এটা কয় নাম্বার অপশনে আছে বলো? খ নাম্বার অপশনে আছে। তাহলে এখানে বড় 1 কেজি না দিয়ে এখানে বড় 2, 4, 5 কেজি যেটা মন চাই দিতে পারতো, যে 2 কেজি, 3 কেজি, 4 কেজি। তাহলে এটা ক্যালকুলেটারে এটার সাথে 3 × 10⁸ এর স্কয়ারটা কি করে দিবা? গুণ করে দিবা, যেটা নামবে এটাই আনসার। দেখো একটা এমসিকিউ খুবই সহজ, খ নাম্বারের অপশনটা আছে। দেখো খ নাম্বার অপশনটা সঠিক। দেখো পরবর্তী এমসিকিউ বলছে, ফিউশনের জ্বালানি কোনটি? আচ্ছা দেখো নিউক্লিয়ার বিক্রিয়ার জ্বালানি কি? দেখো নিউক্লিয়ার বিক্রিয়ার জ্বালানি হলো ইউরেনিয়াম। বিক্রিয়ার জ্বালানি তোমার সব লিখে দিচ্ছি আমি। জ্বালানি হলো ইউরেনিয়াম। কি? ইউরেনিয়াম। তাহলে ইউরেনিয়াম হলো নিউক্লিয়ার বিক্রিয়ার জ্বালানি, ইউরেনিয়াম। কিন্তু ওইখানে নিউক্লিয়ার বিক্রিয়া আবার দুই ধরনের, একটা হলো ফিউশন, একটা হলো ফিশন। দেখো ফিউশন যেটা আছে, এই ফিউশন বিক্রিয়ার জ্বালানি হইল, মনে রাখবা এটা হলো হাইড্রোজেন। কি? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়ার জ্বালানি কি? হাইড্রোজেন। এটা কি? তোমার ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম পড়ছো না? হাইড্রোজেনের 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়। এই 1 আর 2 থাকলে এটা বলে ডিউটেরিয়াম, আর নিচে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1 আর বর সংখ্যা 3 থাকলে বলে ট্রিটিয়াম। এই দুইটা হলো কি বিক্রিয়ার জ্বালানি? বলো ফিউশন বিক্রিয়ার জ্বালানি। কিন্তু তোমার যদি বলে ফিশন বিক্রিয়ার জ্বালানি কোনটা, তাহলে ফিশন বিক্রিয়ার জ্বালানি কোনটা আশা করি পারবা। এটাও কি ফিশন বিক্রিয়ার জ্বালানি হলো ওই যে ইয়ার মতো ইউরেনিয়াম, যে ওইটা। ফিশন বিক্রিয়ার জ্বালানি হলো ইউরেনিয়াম। তাহলে এইটা এখানে ইউরেনিয়াম আছে, এইটারেও ইউরেনিয়াম লিখতে পারো। আর এর স্পেসিফিক জ্বালানির একটা নাম আছে, এই নামটা আমার মনে নাই, আমি কমেন্টে দিয়ে দিব যদি থাকে। ইউরেনিয়াম বা অন্য কিছু একটা নাম আছে। আচ্ছা আশা করি এটা পারবা। তাহলে তোমার বলছে ফিউশন বিক্রিয়ার জ্বালানি কোনটা, তাহলে কোনটা? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কয় নাম্বার? খ নাম্বার অপশন সঠিক। দেখো খ নাম্বার, ফিউশনের জ্বালানি হলো হাইড্রোজেন। ইউরেনিয়ামের ক্ষেত্রে দেখো মাত্র দেখছি ইউরেনিয়াম প্রকৃতিতে পাওয়া যায় 0.7%। তাহলে 1 নাম্বারটা আমার সঠিক। 2 নাম্বারটা দেখো ইউরেনিয়ামের প্রোটন এত, নিউট্রন এত। আচ্ছা আগে ইউরেনিয়ামের সংকেতটা দেখি। ইউরেনিয়ামকে ইউ দ্বারা প্রকাশ করে, এটার পারমাণবিক সংখ্যা 92 আর এর বর সংখ্যা 225। তাহলে বলো এখানে প্রোটন সংখ্যায় তার পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা কয়টা?
সরি প্রোটন সংখ্যা 92টা, আর এখানে বলছে নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হলো 225। তাহলে ভর সংখ্যা হলো 225টা। তাহলে আমরা জানি কোনো একটা পরমাণুর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলো কি সংখ্যা? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা হবে 225 থেকে কত বাদ দিবা বলো? 92 বাদ দিবা। তাহলে 92 বাদ দিলে কত থাকবে? 143। তাহলে 143টাই তার কি সংখ্যা? নিউট্রন সংখ্যা। তাহলে দেখো এখানে বলছে প্রোটন মানে 143টা ভুল। এখানে প্রোটন হবে 92টা, নিউট্রন হবে 143টা, তাহলে এটা ভুল। তাহলে এইটা খ নাম্বারটা ভুল, 2 নাম্বারটা ভুল রোমান সংখ্যা। তাহলে 1 আর 3 সঠিক। 1 আর 3 কয় নাম্বার আছে? দেখো খ নাম্বার অপশনে আছে। তাহলে এটা ইউরেনিয়ামের ক্ষেত্রে খ নাম্বারটা সঠিক। দেখো যে সঠিক উত্তর খ নাম্বার। তো পরবর্তী এমসিকিউটা দেখি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি থাকে? দেখো একটা আগেই বলছি যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে একটা কন্ট্রোল রড থাকে, যেটা আমার কি সংখ্যা নিয়ন্ত্রণ করে বলো? একটা নিউট্রন সংখ্যা নিয়ন্ত্রণ করে। কি সংখ্যা? নিউট্রন সংখ্যা নিয়ন্ত্রণ করে। তারপর বিপুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার রিঅ্যাকশনে বিপুল পরিমাণ কি হয়? তাপ শক্তি রূপান্তরিত হয়। তাহলে প্রথমটা সঠিক, দ্বিতীয়টাও সঠিক। জ্বালানি হিসেবে ইউরেনিয়াম, হ্যাঁ নিউক্লিয়ার বিক্রিয়ায় জ্বালানি হিসেবে কি ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের সংকেতটা মাত্র দেখছি যে প্রোটন বা পারমাণবিক সংখ্যা 92 আর ভর সংখ্যা হলো 225। তাহলে এটা তিনটাই সঠিক, মানে এই যে ঘ নাম্বারটা সঠিক। দেখো সঠিক উত্তর ঘ নাম্বার। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা দেখি, একটি ফিশন বিক্রিয়া। তাহলে ফিশন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় একটা বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র, মানে বাড়ি বা বড় নিউক্লিয়াস ভেঙে কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কি হয়? নিউক্লিয়াস তৈরি করে, তাকে কি বলে বলো? এটা ভাঙে। এটা ভেঙে কি তৈরি করে? ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস তৈরি করে। ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস তৈরি করে তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। ফিশন বিক্রিয়া বলে ক্ষুদ্র ক্ষুদ্র কি নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া মনে রাখবা যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়, নিউক্লিয়াস তৈরি হয়। আর যদি ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে, তাহলে সেটা হলো ফিউশন বিক্রিয়া। আচ্ছা, ফিশন বিক্রিয়া মনে রাখবা যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট কি হয়? শক্তি উৎপাদন হয়। তাহলে এক নাম্বারটা কি বলো? 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। তাহলে এইটা মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপাদন হয়। তাহলে এক নাম্বারটা আমার সঠিক। দেখো এই এক নাম্বার থেকে এখন আমি 2 আর 3 নাম্বারটা দেখবো যে কোনটা সঠিক। দেখো এই মেগা ইলেকট্রন ভোল্ট, এই 200 আমি লিখলাম। মেগা মানে হলো 10⁶। কত? 10⁶। মেগা মানে 10⁶, আর কিলো মানে 10⁻³ কত? 3। ঠিক আছে, তাহলে এত ইলেকট্রন ভোল্ট, এমটা উঠে ইলেকট্রন ভোল্ট রাখলাম। দেখো তো এত ইলেকট্রন ভোল্ট কি আমার খ নাম্বারে আছে? মানে রোমান সংখ্যা 2 কি এটা আছে না? তাহলে রোমান সংখ্যা 2টা আমার কি বলো? ভুল। তাহলে এটা আবার কি না? সঠিক না। তাহলে আমি বুঝে গেছি হয় 1 নাম্বারটা হবে, নাহলে 1 আর 3 নাম্বারটা হবে। দেখো তো 3 নাম্বারটা এটা আমরা করে দেখি তো। তুমি মনে রাখবা যে ইলেকট্রন ভোল্ট থেকে যদি তুমি কিসে যাও? জুলে যাও, তাহলে তুমি মানে ইলেকট্রনের ভর দ্বারা গুণ দিবা, মানে ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ দিবা। 1.6 গুণ 10⁻19 কুলম্ব, এটা দ্বারা কি দিবা? গুণ। আবার তুমি যদি জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাইতে চাও, তাহলে 1.6 গুণ 10⁹, মানে কি ইলেকট্রনের ভর দ্বারা কি দিবা? ভাগ দিবা। এটা দ্বারা ভাগ, আর প্রথমটার ক্ষেত্রে কি করবা? গুণ দিবা। তাহলে আমি যাচ্ছি কোথায় বলো? ইলেকট্রন ভোল্ট থেকে জুলে। এই ইলেকট্রন ভোল্ট থেকে জুলে গেলে কি দেওয়া লাগবে? তোমার গুণ দেওয়া লাগবে। তাহলে 200 গুণন 10⁶ গুণন, দেখো মান কত? 1.6 গুণন 10⁻19, এত কুলম্ব দ্বারা গুণ দিলে তুমি কিসে পাবা? জুল। তাহলে এটা নামবে কত? ক্যালকুলেশন করে দেখবা, এটা নামবে 3.2 গুণন 10⁻11 এত জুল। তাহলে এইটা কয় নাম্বার আছে বলো? 3 নাম্বার। তাহলে বলে 1 সঠিক আর 3 সঠিক রোমান সংখ্যা। তাহলে এটা কয় নাম্বার আছে? দেখো এই যে খ নাম্বার অপশনে আছে 1 আর 3। তাহলে আরেকটু বলি যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপাদন হয়, আর ওইখানে শক্তি উৎপাদন হয় যেটা, ওইটারে মেগা মানে 10⁶, তাহলে এম এর পরিবর্তে লিখছি 10⁶, আর ইলেকট্রন ভোল্টের মতো আছে। তাহলে এই ইলেকট্রন ভোল্ট থেকে তুমি যদি জুলে যাও, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে গেলে ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করবা, আর জুল থেকে ইলেকট্রন ভোল্টে গেলে উল্টাটা গেলে, তাহলে ইলেকট্রনের চার্জ দ্বারা কি দিবা বলো? ভাগ দিবা। তাহলে আমি এখানে কি করছি? ইলেকট্রন ভোল্ট থেকে এই জুলে গেছি, এজন্য কি করছি বলো? গুণ করছি। তাহলে গুণ করলে যে মানটা নামে, এটা আমার রোমান সংখ্যা 3-এ আছে। তাহলে এই 1 আর 3 সঠিক, যেটা আছে কয় নাম্বার? খ নাম্বার অপশনে। দেখো সঠিক উত্তর এই খ নাম্বারটা। আশা করি পারবা। তাহলে আমি প্রত্যেকটা এমসিকিউ ভেঙে ভেঙে দেখাচ্ছি, যে তুমি যাতে পরীক্ষার মধ্যে এরকম করে আনসার করতে পারো, যে এরকম রোমান সংখ্যা দেখে যেন ভয় না পাও যে আমি
এটা মানে আন্দাজে দাগাই দিলাম এরকম একটা কিছু, তাহলে এই একটা নাম্বার তোমার পরীক্ষার মধ্যে অনেক একটা মানে প্রভাব ফেলে। আচ্ছা দেখো, তারপর আমরা যে টাইপটা আসছি সেটা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা কাকে বলে? কাজ করার হারকে কি বলে? ক্ষমতা বলে। কিংবা একটা যন্ত্র, আমি সহজ ভাষায় লিখি যে কাজ করার হারকে ক্ষমতা বলে, হারকে ক্ষমতা বলে। কিংবা একটা যন্ত্র একক সময় যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে কি বলে? ওই যন্ত্রের ক্ষমতা বলে। তাহলে ধরো একটা যন্ত্র টি সময় কাজ করে ধরলাম ডাব্লিউ পরিমাণ, তাহলে একক সময় মানে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে লৌকিক নিয়ম ডাব্লিউ বাই টি পরিমাণ কাজ করবে। এই ডাব্লিউ বাই টিটাই আমার কার মান? কার সূত্র হলো? ক্ষমতার সূত্র বা ক্ষমতার মান। তাহলে পি সমান সূত্র হলো ডাব্লিউ বাই টি। এখান থেকে অনেকগুলো সূত্র দাঁড়াইতে পারে যে ডাব্লিউর যতগুলা মান আছে, তো ডাব্লিউ যদি mgh হয় তাহলে নিচে টি, এটা একটা সূত্র হয়। এটা কখন? যখন একটা বস্তু নিচ থেকে কোন দিকে যাবো বলো? উপরের দিকে তুমি উঠাবা, বিভব শক্তির ক্ষেত্রে এরকম হয়। তাহলে এটা ডাব্লিউর পরিবর্তে এম এ এসও হইতে পারে নিচের টি। এটা কখন? যখন একটা বস্তুকে তুমি ভূমি বরাবর টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবা, এটা হয় তখন। কিংবা এই এস বাই টি, দেখো তো এই এস বাই টি সমান লিখতে পারো না তুমি ভি, তুমি একটা সূত্র জানো যে বি সমান এস বাই টি। আর এখানে দেখো এটা এমনি লেখা যায়, দেখো তো এফ ডাব্লিউ সমান এফ আর এস, আর নিচে দিলাম টি। দেখো এস বাই টি সমান যদি আমি বি লিখি তাহলে এটা সূত্র কি দাঁড়ায়? এফ ইন্টু ভি। এটা একটা বার দিবা, কারণ এটা কি বেগ বোঝায় বলো? গড় বেগ। তাহলে বলো ক্ষমতার আমি কয়টা সূত্র পাইলাম? ক্ষমতা তুমি একটা সূত্রই মানে এটা হলো ক্ষমতা, এটাও একটা ক্ষমতা, একটা সূত্র। আর এখানে যে বি বারটা আছে এটা কি বেগ বলো? গড় বেগ, গড় বেগ। বি বারটা কি বেগ? গড় বেগ। তাহলে ক্ষমতার আসল মেইন সূত্র হলো ডাব্লিউ বাই টি। এখানে যতগুলা ডাব্লিউ বা কাজের সূত্র আছে সবগুলো আমি বসায় আলাদা আলাদা কি করতে পারি? সূত্র লিখতে পারি। ঠিক আছে, তাহলে ক্ষমতার এই সূত্রটা গেল যে যে কোনোটা হইলেই তুমি বসাই দিতে পারবা। যদি বস্তু নিচ থেকে উপরে ওঠাও mgh বাই টি বসাবা, যদি বস্তু ভূমি বরাবর নেও তাহলে mas বাই টি বসাবা, আর যদি কখনো গড় বেগ দেওয়া থাকে তাহলে কি বসাবা? এফ বি, পি সমান এফ বি একটা বার দিবা। আচ্ছা, তাহলে ক্ষমতার কিছু একক আছে। দেখো আমি একক মাত্রাগুলো নিয়ে একটু কথা বলি। এটা আমরা গতি অধ্যায়ে দেখছি একক মাত্রা সবগুলা বিস্তারিত। যে ক্ষমতার এসআই একক কি? একক এসআই একক। তাহলে ক্ষমতার এসআই একক কি? ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি, মানে ক্ষমতার এসআই একক ওয়াট। এটা এক নাম্বার একটা একক দিল। 2 নাম্বার একক দেখো তো, ক্ষমতার সূত্র পি সমান কি? ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ এর একক কি? জুল। আর দেখো সময়ের একক কি? সেকেন্ড। তাহলে নিচে কিছু নাই মানে +1, তাহলে উপরে গেলে কি হবে? -1। তাহলে জুল সেকেন্ড ইনভার্স 1। তাহলে এইটাও ক্ষমতার একটা কি হলো? একক। তাহলে একক পাইলাম আমি কয়টা? 2টা। তাহলে এখন আমি একটা বের করতে পারি ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক কেমনে বের করি? দেখো তো এটা লেখা যায় পি সমান ডাব্লিউ বাই টি সূত্র। এই ডাব্লিউ পরিবর্তে আবার লেখা যায় এম এ এস কাজের সূত্র, আর নিচে হলো টি। বলে এখন যেটা লিখবো নিচে একক লিখবো। দেখো ভরের একক কি? ভরের একক হলো কেজি। দেখো আলাদা আলাদা করে একক লিখলেই ভর। এম এর একক কি? কেজি। আর ত্বরণের একক কি? ত্বরণ এর একক হলো এম এস ইনভার্স 2। আর এখানে সরণ, এই সরণের একক কত বলো? সরণের একক মিটার ইন্টু মিটার। আর নিচে একটা সময় আছে, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে নিচে কিছু +1, এক্সট্রা +1, উপরে গেলে -1। আচ্ছা দেখো আগে উপরে কেজি লিখলাম, বলো এ একটা মিটার আর এ একটা মিটার গুণ করলে কি? মিটার স্কোয়ার। আর ইন্টু এস ইনভার্স 2 আগে থেকে ছিল, আর নিচে হলো এস +1। তাহলে উপরে গেলে কি হবে? -1। তাহলে উপরে আগে থেকে 2টা এস মাইনাস ছিল, তাহলে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2 আগে থেকেই ছিল। এখন আরেকটা জায়গা কত হয়ে যাবে? এস ইনভার্স টি। তাহলে এটা হলো আমার ক্ষমতার কি? ক্ষুদ্রতম একক। তাহলে এই ক্ষুদ্রতম একক থেকে আবার আমরা জানি ক্ষমতার কি বের করা যায়? মাত্রা। তাহলে যে কোনো ক্ষুদ্রতম একক থেকে আমরা কি বের করতে পারি? মাত্রা। তাহলে মাত্রাটা কি হবে বলো? মাত্রা। তো মাত্রাটা খুবই সহজ। কেজি থাকলে মাত্রা হিসেবে কি হয়? এম। আর এই এম থাকলে মাত্রা হিসেবে কি হয়? এল। পরে স্কোয়ার স্কোয়ার। আর সময় সেকেন্ড থাকলে মাত্রা হিসেবে কি হয়? টি। উপরে ইনভার্স টি ইনভার্স টি। আর মাত্রাগুলো সবসময় থার্ড ব্র্যাকেটের মাঝখানে রাখতে হয়। তাহলে এটা হলো মাত্রা। তাহলে একক আমি পাইছি 3টা, এই ওয়াট একটা একক, জুল সেকেন্ড একটা একক, আর হলো কি? কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 3 একটা একক। আর মাত্রা তো সবসময় একটা রাশির একটা হয়, যে এমএল স্কোয়ার টি ইনভার্স কত? 3। তাহলে ক্ষমতা থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না আশা করি। আর যে ম্যাথগুলো আসবে আমরা আমাদের এই স্লাইডে আছে দেখাই দিব। চলো শুরু করি। চলো আমরা ক্ষমতা রিলেটেড প্রশ্নগুলো দেখি। যে ফিউশনের জ্বালানি কোনটি? আচ্ছা এখানে একটা অপশনটা ভুল হয়ে গেছে, এখানে ফিউশনের জ্বালানি কোনটি হবে না তো প্রশ্ন, এখানে হবে ক্ষমতার একক কোনটি। ঠিক আছে, প্রশ্নটা একটু ঠিক করে দিচ্ছি, টাইপিং মিস্টেক। যে ক্ষমতার একক কোনটি? তাহলে ক্ষমতার একক আমরা কয়টা পড়ছি? ক্ষমতার একক আমরা পড়লাম 3টা।
তাহলে এইটাই প্রশ্ন। একটা হলো ওয়াট, ক্ষমতার একটা একক হলো ওয়াট, আরেকটা একক কি বলো জুল সেকেন্ড ইনভার্স 1 একটা একক, আরেকটা একক কি বলো কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স কত 3 একটা একক। তাহলে এই সবগুলাই হলো ক্ষমতার একক। তাহলে এখন আমার ক্ষমতার কি নির্ণয় করবো মাত্রা, তাহলে মাত্রা তো পাই গেছি এমএল স্কোয়ার 10/3, এটা হলো ক্ষমতার মাত্রা। তাহলে একটা হলো মাত্রা। তাহলে বলো অপশনটা কোনটা আছে দেখো, বলছে ক্ষমতার একক কোনটি, বাকি এখানে মাত্রা হবে, ক্ষমতার মাত্রা কোনটি, একক বললে এই তিনটা থেকে যে কোনো একটা, কিন্তু এখানে প্রশ্নটা ছিল যে ক্ষমতার মাত্রা কোনটি। তাহলে মাত্রা এমএল স্কোয়ার 10/3, দেখো এটারে থার্ড ব্র্যাকেট, তাহলে তোমার ঘ নাম্বারটা অপশনটা কি সঠিক, দেখো ঘ নাম্বারটা সঠিক। তাহলে এই প্রশ্নটা ভুল ছিল উপরে, ঠিক করে নিবা যে ক্ষমতার মাত্রা কোনটি হবে। আচ্ছা দেখো বলছে ক্ষমতার একক কোনটি, তাহলে ক্ষমতার একক আমরা তিনটা বললাম, একটা হলো কি ওয়াট, একটা হলো কি জুল সেকেন্ড ইনভার্স 1, একটা হলো কি বলো কেজি মিটার স্কোয়ার কত এস ইনভার্স 3, আর এখানে বলছে ক্ষমতার একক কি ওয়াট, এই যে ওয়াটের কি দ্বারা লেখে ডাব্লিউ দ্বারাও লেখে, তাহলে খ নাম্বার অপশনটা কি আমার সঠিক। আচ্ছা নিচের কোনটি বল ও বেগের গুণফল, দেখো বলকে প্রকাশ করে এফ দ্বারা আর বেগকে প্রকাশ করে ভি দ্বারা, তাহলে এই গুণফল মানে এরা কি আকারে আছে বলো গুণ আকারে আছে। তাহলে বল আর বেগের গুণফলকে কি বলে ক্ষমতা বলে, কারণ আমরা একটু আগে দেখছি পি সমান সূত্র কি এফ বি, এখানে যে বেগটা এই বেগটা হয় কি বেগ বলো ঘর বেগ, তাহলে বল আর বেগের গুণফলকে কি বলে বলো ক্ষমতা বলে। তাহলে এই এটা গ নাম্বার অপশনে আছে, দেখো গ নাম্বার অপশনটা সঠিক। পরবর্তী এমসিকিউটা কি বলছে, 1 সেকেন্ডে 1 জুল কাজ হলে তা কিসের সমান, দেখো তাহলে আমরা জানি টি সেকেন্ডে ডাব্লিউ পরিমাণ কাজ হয়, আর 1 সেকেন্ডে কাজ হবে কি, তাহলে ডাব্লিউ বাই কি পরিমাণ টি পরিমাণ, তাহলে এই ডাব্লিউ বাই টি পরিমাণ মানে কি ক্ষমতা। তাহলে এখানে বলছে এইটা, তাহলে বলো 1 সেকেন্ডে 1 জুল, তাহলে উপরে জুলের মানে কাজের পরিমাণ কত জুল 1 জুল, আর নিচে সময় কত সেকেন্ড 1 সেকেন্ড। তাহলে আমরা সূত্র কি জানি পি সমান ডাব্লিউ বাই টি, তাহলে এই ডাব্লিউ জায়গায় বসাইলাম 1 জুল, আর সময় টি এর জায়গায় বসাইলাম কত সেকেন্ড, বলো এই ডাব্লিউ জায়গায় বসাইলাম 1 জুল, আর সময় টি এর জায়গায় বসাইলাম 1 সেকেন্ড। তাহলে 1 দ্বারা 1 1 দ্বারা 1 ভাগ করলে তো 1ই, আর জুল আর সেকেন্ড, তাহলে এটা হবে জুল সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটা কার একক বলো, এই জুল সেকেন্ডের পরিবর্তে তুমি কি লিখতে পারো ওয়াটও লিখতে পারো, তাহলে 1 আর জুল সেকেন্ডের পরিবর্তে একক তো ওয়াট লেখাই যায়, তাহলে 1 ওয়াট। দেখো তাহলে এটা কার সমান বলো 1 ওয়াটের সমান, তাহলে 1 সেকেন্ডে 1 জুল কাজ তা কিসের সমান 1 ওয়াটের সমান, বা 1 জুল সেকেন্ড ইনভার্স 1 এর সমান, বা 1 কেজি, এটা আমরা লিখতে পারো যে 1 কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 3 এর কি সমান, কারণ তিনটাই কার একক বলো ক্ষমতার একক। দেখো পরবর্তী এমসিকিউটা কি, দেখো ক্ষমতার একক কোনটি, তাহলে ক্ষমতার একক কোনটি, ক্ষমতার একক দেখো এখানে কোনো অপশন নেই, তাহলে ক নাম্বার অপশনটা হয়তো হবে যে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 1 না, তো এখানে হবে এস ইনভার্স 3, তাহলে এটা টাইপিং একটু মিস্টেক, তাহলে ক নাম্বার অপশনটা এস ইনভার্স 3 থাকবে পরীক্ষায়, এটা এস ইনভার্স 3, দেখো যে এখানে এস ইনভার্স 3 দিয়ে দিচ্ছি, তাহলে এটা কি ক্ষমতা একক। দেখো পরবর্তী এমসিকিউতে যাই, যে 500 ওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর, তাহলে এইটা 500 ওয়াট ক্ষমতা, তাহলে এটা আমার কি মোট প্রদত্ত ক্ষমতা, একটি তড়িৎ মোটর দ্বারা 10 সেকেন্ডে, তাহলে এটা কার মান সময়ের মান। একটি 15 কেজি ভরের, তাহলে এটা কার মান এম এর মান, 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায়, তাহলে এটা কার মান এইচ এর মান। তাহলে বলো এখানে আমার কি কি দেওয়া আছে, এম দেওয়া আছে কত কেজি 15 কেজি, আবার টি দেওয়া আছে সময় কত সেকেন্ডে 10 সেকেন্ডে, কত মিটার উচ্চতায় তুলছে 15 কেজি ভরকে 20 মিটার, তাহলে এই সমান কত মিটার 20 মিটার উচ্চতায় তুলছে। আর আমরা জানি অভিকর্ষণ ত্বরণ জি এর মান কত 9.8 এমএস ইনভার্স 2, তাহলে শক্তির অপচয় কত, তাহলে আগে আমি শক্তির অপচয় বের করার আগে আমি শক্তিটা বের করি। দেখো তো শক্তিটা আমার মানে ব্যয়িত শক্তি কত, ডাব্লিউ সমান কি এম জি এইচ না, এটা আমার কি শক্তি বলো ব্যয়িত শক্তি, মানে তুলতে কত শক্তিটা ব্যয় হয়েছে ব্যয়িত শক্তি, তাহলে ব্যয়িত শক্তি ডাব্লিউ সমান এম জি এইচ, তাহলে এম এর পরিমাণ কত 15, জি এর পরিমাণ 9.8 গুণন এইচ এর পরিমাণ কত, এইচ এর পরিমাণ হলো মানে 20 মিটার উচ্চতায় উঠাইছি, তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত নামে, ব্যয়িত শক্তিটা নামবে 15 গুণন 9.8 গুণন কত 20, তাহলে এটা নামে 2940 জুল, 2940, এত জুল আমার শক্তি ব্যয় হয়েছে, কিন্তু আমার এত ওয়াট ক্ষমতা, তাহলে এটা ক্ষমতা, এটা কি প্রদত্ত ক্ষমতা না, যে ক্ষমতাটা আমার কি থাকে বলো দেওয়া থাকে, তাহলে প্রদত্ত ক্ষমতা থেকে একটা আমি শক্তি বের করতে পারি। দেখো তো এটা কেমনে বের করতে পারি, যে আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি, তাহলে এখানে এটা পি প্রাইম দিলাম, তাহলে এটা লেখা যায় যে ডাব্লিউ সমান পি প্রাইম টি, তাহলে এইটা আমার কি শক্তি বলো প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি,
তাহলে প্রদত্ত ক্ষমতা থেকে যে শক্তিটা বের করতেছে এটা প্রদত্ত শক্তি। তাহলে পি প্রাইমের মান কত ওয়াট, 500 ওয়াট। 500 বলুন টি কত সেকেন্ড কাজ করছে, বলো 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড টি এর মান, তাহলে 10 সেকেন্ড বসাইলাম। তাহলে এত জুল, তাহলে এটা বলো কত নামে, 5000 জুল। তাহলে বলো আমার প্রদত্ত শক্তি হলো 5000 জুল, 5000 জুল, আর আমার ব্যয়িত শক্তি হলো 2940 জুল। তাহলে অপচয় কত, অপচয় কি, যতটা আমি দিছিলাম, আমি একটা যন্ত্র কখনো তুমি মনে রাখবা যে কোনো একটা যন্ত্র আছে, তুমি যত 100 ওয়াট দাও কিংবা 100 জুল দাও, ও সর্বোচ্চ 90 থেকে 95% এরকম কি করতে পারে, কাজ করতে পারে। তাহলে কোনো যন্ত্র যার 100% কাজ করতে পারে না, কিছু না কিছু শক্তি কি হয়, অপচয় হয়। অপচয় শক্তি বের করার সূত্র কি, যে প্রদত্ত শক্তি থেকে ব্যয়িত শক্তিটা বাদ দিবা। তাহলে প্রদত্ত শক্তি কত বলো, 5000 মাইনাস ব্যয়িত শক্তি কত, 2940। তাহলে এইখান থেকে বাদ দিলে আমি যে শক্তিটা পাবো এটা আমার কি, অপচয়কৃত শক্তি। তাহলে এটা একটু বিয়োগ করে দেখো কত নামে, এটা নামে যে 2060, 2060 এত জুল শক্তি আমার কি হয়, অপচয় হয়। তাহলে এটা কয় নাম্বার আছে, ক নাম্বার। তাহলে খুবই সহজ, যে মোট প্রদত্ত ক্ষমতা থেকে বের করবো প্রদত্ত শক্তি, আর এই ডাটাগুলা থেকে বের করবো ব্যয়িত শক্তি। তাহলে আমি যতটুকু শক্তি দিছিলাম একটা যন্ত্রকে, যতটুকু শক্তি দিছিলাম, ও যতটুকু শক্তি কাজ করছে এটা বাদে আর এই যন্ত্রটা বাকি শক্তি করছে, বলে অপচয় করছে। তাহলে অপচয় কত, প্রদত্ত মাইনাস কি, প্রদত্ত শক্তি মাইনাস কি শক্তি, বলো ব্যয়িত শক্তি। এটা এখানে বিয়োগ করছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে কত নামছে বলো, 2000 কত জুল, 60 জুল, যেটা ক নম্বর অপশনে আছে। দেখো অপশন তাহলে কয় নম্বর, ক নম্বর সঠিক। দেখো মানে পরবর্তী এমসিকিউটা কি বলছে, 40 কেজি ভর, তাহলে এটা কার মান, এম এর মান। ভরের একজন বালক 12 সেকেন্ডে, তাহলে এটা কার মান, টি এর মান 12 সেকেন্ডে 6 মিটার উঁচু সিঁড়ি, তাহলে এটা এইচ উচ্চতার মান অতিক্রম করলে তার ক্ষমতা কত। তাহলে বলো এখানে দেওয়া আছে এম সমান কত কেজি, 40 কেজি। বালক কত সেকেন্ড সময় লাগছে, 12 সেকেন্ড সময় লাগছে। কত উচ্চতায় উঠছে, সিঁড়ি অতিক্রম করছে 6 মিটার বা 6 মিটার উচ্চতায়। তাহলে এখানে বলছে ক্ষমতা কত ওয়াট, তাহলে ক্ষমতা পি সমান সূত্র কি, ডাব্লিউ/টি। তাহলে আবার ডাব্লিউ সমান সূত্র কি জানি, বলো mgh, আর নিচে টি দ্বারা ভাগ। তাহলে বলো মানগুলো বসাই দাও। তাহলে এম এর পরিমাণ কত, 40 কেজি, মানে 40 কেজি ভরের। তাহলে 40 কেজি কেমনে, 40 গুণন জি এর মান 9.8, আর এই এইচ এর মান কত বলো, কত 6 মিটার উচ্চতায়। টি সমান কত সেকেন্ড সময় লাগছে, 12 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে একটু দেখো তো কত নামে, যে 40 গুণন 9.8 গুণন কত 6 অথবা 12, তাহলে 196 জুল। তো কয় নম্বর অপশনে আছে, এটা ঘ নম্বর অপশনে, এত জুল 196। গ নম্বর অপশনে আছে এত জুল কাজ কি করে, বা এত জুল ক্ষমতা রাখো কি ওয়াট। তাহলে এত ওয়াট ক্ষমতা কি করে, তার ব্যয় করে ওঠার জন্য। দেখো গ নম্বর অপশনটা সঠিক। দেখো পরবর্তী এমসিকিউটা বলছে কি, 79 কেজি, তাহলে এটা কি, আমি ভরের মান, একজন ব্যক্তি 5 মিনিটে, তাহলে এটা কার মান, সময়ের মান টি, 100 মিটার উঁচু, তাহলে এটা উচ্চতার মান, তাহলে তার ক্ষমতা কত, জি এর মানটা দিয়ে দিয়েছে, সমস্যা নেই, না দিলেও জানতাম। যে এম সমান কত, 79 এত কেজি, মানে 79 কেজি। বড় একটা 5 মিনিট সময় দেওয়া আছে মিনিটে, আমাদের সময় আছে একক কি, সেকেন্ড। তাহলে মিনিটটাকে কিসে নিতে হবে, সেকেন্ডে। তাহলে 5 গুণন 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 5 মিনিটে 5 ইন্টু কি 60 সেকেন্ড, তাহলে কত হবে বলো, 300 সেকেন্ড সময়। আচ্ছা, এটা সময়ের আগে সেকেন্ড আছে, এককে নিলাম। উচ্চতা কত মিটার, 100 মিটার, তাহলে 100 মিটার উচ্চতা, তাহলে 100 মিটার উচ্চতা উঠতে তার ক্ষমতা কত। তাহলে ক্ষমতা সূত্র কি, পি সমান ডাব্লিউ/টি, ডাব্লিউর পরিবর্তে কি mgh, আর নিচে হলো কি টি। তাহলে মান বসাও, এম এর পরিমাণ কত 79 গুণন জি এর পরিমাণ কত 9.8, আর উচ্চতা কত মিটার, 100 মিটার, তাহলে উপরে 100, আর নিচে কত দ্বারা ভাগ, সময় লাগছে কত সেকেন্ড, 300 সেকেন্ড। তাহলে এটা করার পরে আনসার যত নামবে সেটাই আনসার, তোমরা ক্যালকুলেশন করবে, আমি আনসারটা বলে দিচ্ছি। আনসার হলো গ নাম্বারটা সঠিক, যেটা কত 228 কত 67 এত ওয়াট কি লাগছে, ক্ষমতা লাগছে। আশা করি পারবা। পরবর্তী এমসিকিউটা কি দেখো, যে 100 কেজি ভরে একটি, তাহলে এই টাইমের মান, তাহলে এম সমান কত কেজি বলো, 100 কেজি ভরের একটি বস্তুকে 15 সেকেন্ডে, তাহলে এটা সময়ের মান। তাহলে টি সমান কত সেকেন্ড বলো, 15 সেকেন্ড। 20 মিটার উচ্চতায়, তাহলে এটা কার মান বলো, এইচ এর মান। 20 মিটার মানে 20 মিটার উচ্চতায় উঠানো হলে পরিমাণ হবে কার পরিমাণ, কাজের পরিমাণ বলছে। তাহলে কাজ ডাব্লিউ সমান কি, এফ এইচ বা এফ এস, এটা উচ্চতায় উঠাইছে তো, তাহলে এখানে
এসটা হয়ে যাবে কি এইচ, তাহলে সূত্রটা কি হয়ে যাবে এফ সমান এম এর জায়গায় হয়ে যাবে এম জি আর এইচ এর জায়গায় এইচ। তাহলে বলো এম এর পরিমাণ কত 100 গুণন জি এর পরিমাণ 9.8 গুণন এইচ এর পরিমাণ কত মিটার 20 মিটার। তাহলে দেখি এটা আমার কাজ কতটুকু নামে বা কৃত কাজ কত জুল নামে। দেখো এটা আমি একটু করি যে 100 গুণন 9.8 ক্যালকুলেশনটা করি গুণন কত 20, এটা হলো 19600 এত জুল। তাহলে এই ক নাম্বার দেখো মানে রোমান সংখ্যা 1 নাম্বারটা সঠিক আছে, এত জুল কাজ হয়েছে। বল তাহলে এত 98 মানে 98 নিউটন বল, 98 নিউটন বল। তাহলে বল সমান সূত্র কি এফ সমান এম এ, কিন্তু এখানে এম হবে না, অভিকর্ষ ত্বরণ কাজ করছে উপরের দিকে উঠাইছে, তাহলে এম জি হবে। এম এর পরিমাণ কত 100, তাহলে 100 গুণন জি এর পরিমাণ 9.8, তাহলে 100 গুণন 9.8 তাহলে কত হয় বলো, দেখো তাহলে 980। তাহলে আমার বল লাগে 980 নিউটন, কিন্তু ওরা দিয়ে দিচ্ছে 98 নিউটন। তাহলে এটা কি সঠিক? তাহলে এটা ভুল। দেখো ক্ষমতা বের করতে বলছে, আমরা জানি তাহলে 2 নাম্বারটা ভুল হয়েছে, তাহলে 1 আর 3 সঠিক, তাহলে এটা সঠিক হবে। দেখো আমরা একটু ক্ষমতাটা একটু বের করি এদিকে। ক্ষমতার সূত্র কি পি সমান ডাব্লিউ বাই কত টি, তাহলে ডাব্লিউ সমান সূত্র কি এম জি এইচ, তাহলে এম জি এইচ বাই টি। একটা ভুল পাই গেছো মানে বাকি দুইটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে বর কত কেজি 100 কেজি, 9.8 জি এর মান। এইচ কত মিটার উঠাইছে বলো 20 মিটার। আর এই টি কত সেকেন্ড, টি লাগছে হলো 15 সেকেন্ড। তাহলে এইটা ক্ষমতা যেটা এটা ক্যালকুলেশন করার পরে নামে 1310 এত ওয়াট। তাহলে এই ওয়াট নামছে, কিন্তু আমার তো কিলো ওয়াটে দেওয়া, তাহলে ওয়াট থেকে কিলো ওয়াটে গেলে 1000 দ্বারা ভাগ। দেখে 1310 কে 1000 দ্বারা ভাগ দেবো, 1000 দ্বারা ভাগ দিলে আনসারটা কত নামবে 0.3 করে এদিকে আসবে, তাহলে 1.31 কিলো ওয়াট। দেখো ক্যালকুলেশন করে এটাই নামবে। দেখো এটা 3 নাম্বার আছে, তার মানে 3 নাম্বার সঠিক। তাহলে রোমান সংখ্যা 1 আর 3 সঠিক, যেটা খ নাম্বার অপশন আছে। দেখো আশা করি পুরো ম্যাথটাই বুঝছো। কাজ বের করছি, বল বের করছি, ক্ষমতা বের করছি, এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। তাহলে অপশনটা এইভাবে সবগুলো অপশন যাচাই করবা। কিন্তু যখন তুমি দেখছো যে এই 2 নাম্বার মানে খ নাম্বার অপশনটা ভুল হয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবা যে বাকি দুইটা এটা ভুল। তাহলে বাকি দুইটা কি বলো সঠিক, এই 1 নাম্বার আর 3 নাম্বারটা সঠিক। দেখো পরবর্তী এমসিকিউটা দেখি, এটার আনসারটা এটা দেওয়া 1 আর 3 নাম্বার। দেখো আমাদের লাস্ট টাইপ কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা মানে কি, কাজ করার দক্ষতা। কর্ম মানে কাজ আর দক্ষতা মানে কাজ করার দক্ষতা। আমি তোমার প্রথমেই বলছি যে একটা ইঞ্জিন কখনো কি করতে পারে না, তার 100% কাজ সম্পন্ন করতে পারে না। তুমি ইঞ্জিনকে তোর 100 ওয়াট ক্ষমতা দিছো তুমি ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা, এটা কি ক্ষমতা প্রদত্ত ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা 100 ওয়াট দিলে সর্বোচ্চ ধরো 99 ওয়াট ক্ষমতায় কি করতে পারবো, কাজ করতে পারবো। এটা তাহলে কি বলো কার্যকর ক্ষমতা। তাহলে একটা যন্ত্রের যতই ক্ষমতা হোক না কেন বা যতই শক্তি দাও না কেন, সেটা কখনো সে 100% করতে পারে না। ধরো এরকম যে 100 জুল দিছো একটা ইঞ্জিনকে, ও কখনো ইনপুট দিছে 100 জুল, ও কখনো আউটপুট তোমার কত দিতে পারবে না 100 জুল দিতে পারবে না। ধরো 99 কিংবা 98 এরকম কি দেয়, এত জুল দেয়। তাহলে কোনো যন্ত্রই তার 100% কাজ করতে পারে না, যতটুকু কাজ করতে পারে সেটাই তার কি কাজ করার দক্ষতা। তাহলে কর্মদক্ষতা কাকে বলে, কোনো যন্ত্রের প্রদত্ত ক্ষমতা মানে কোনো যন্ত্রে কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কি বলে কর্মদক্ষতা বলে। একে ইটা দ্বারা প্রকাশ করে। এটা সমান সূত্র মনে রাখবা, উপরে হইল কার্যকর ক্ষমতা আর নিচে হইল তোমার প্রদত্ত ক্ষমতা, যে ক্ষমতাটা কি প্রশ্নে দেওয়া থাকে বা ইঞ্জিনের গায়ে লেখা থাকে। তুমি যখন মানে একটা বাল্ব কিনো, ওইখানে লেখা থাকে দেখো 10 ওয়াট ক্ষমতার একটা বাল্ব মানে বাতি। তাহলে এই বাল্বটা সর্বোচ্চ 10 ওয়াট পর্যন্ত ক্ষমতায় জ্বলতে পারে, কিন্তু যতই দেখো এটা সর্বোচ্চ 9 কিংবা এর থেকে একটু বেশি ক্ষমতায় চলতে পারে, কাজ করতে পারে, এর থেকে বেশি করতে পারে না। তার মানে এর দ্বারা কি বুঝলাম, একটা যন্ত্রের গায়ে যত কিছুই লেখা থাকুক না কেন, সে তার সর্বোচ্চ দিয়ে কাজটা কি করতে পারে না। তো এটা সমান কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু কত পার্সেন্ট 100%। এটা তাহলে এখানে কার্যকর ক্ষমতাটা যদি আমি কি ধরি, কার্যকর ক্ষমতা এটা যদি আমি পি আউটপুট ধরি, আর আমি যে প্রদত্ত ক্ষমতা দিচ্ছি যেটা ভিতরে দিচ্ছি একটা, তাহলে ওটা পি ইনপুট। তাহলে উপরের সূত্র কি পি আউটপুট বাই কি পি ইনপুট গুণন কত পার্সেন্ট বলো 100%। এটা হলো আমার সূত্র। কিংবা এটা সমান কার্যকর ক্ষমতা বা কি বলো শক্তি, এখানে শক্তি দিতে পারো, নিচে উপরে শক্তি দিলে নিচেও কত দেওয়া লাগবে বলো শক্তি। তাহলে শক্তি কি কার্যকর শক্তি কি
দেখো যে কার্য এটা শক্তি দিছি, তাহলে এটা হলো আমার মানে প্রদত্ত শক্তি। তাহলে প্রদত্ত শক্তি যেটার আমি ইনপুট করছি, তাহলে এটা আমি ডাব্লিউ ইন লিখলাম। আর এটা আমার কি কার্যকর শক্তি, যেটা আমি পাইছি কাজ করার পরে, কার্যকর শক্তি যে শক্তিতে কাজ করছে, তাহলে এটা ডাব্লিউ আউটপুট। তাহলে উপরে কার্যকর শক্তি বসানো লাগবে, তার মানে ডাব্লিউ আউটপুট, আর নিচে হলো ডাব্লিউ ইনপুট। কত পার্সেন্ট বললো? 100%। তাহলে এটা হলো কর্মদক্ষতার সূত্র। এটা একটা প্রদত্ত ক্ষমতা, আর এটা হলো কি প্রদত্ত শক্তি দ্বারা আর কি। তাহলে এটা কর্মদক্ষতা কাকে বলে? কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। কিংবা কার্যকর শক্তি, কোনো যন্ত্রের কার্যকর শক্তি বা ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কি বলে? কর্মদক্ষতা বলে। তোমার কর্মদক্ষতা কোনো একক নাই, এটার কোনো কি নাই? একক নাই। এটা আসে কর্মদক্ষতা কোনো একক নেই কেন? তোমার খ নাম্বারে আসে যে একক কেন নাই বলো? যদি উপরে ক্ষমতা হয় তাহলে এইখানে ওয়াট, এই নিচে ওয়াট, তাহলে একক একক কাটা। তোর উপরে কাজ বা শক্তি, তাহলে শক্তির একক জুল, তাহলে নিচেও শক্তির একক জুল, তাহলে এই জুল জুল কাটা যায়। মানে সমজাতীয় রাশির ভগ্নাংশ বা ভাগ আকারে থাকলে বা অনুপাত আকারে থাকলে এটা কাটা যায় দেখে এর কোনো কি নেই বলো? কর্মদক্ষতার কোনো একক নেই। আশা করি কর্মদক্ষতা থেকে আর কোনো কিছু ভুল হবে না। তাহলে এটা সমান সূত্র কি দাঁড়াইতেছে? কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা কোনটা? যে ক্ষমতাটা প্রদত্ত ক্ষমতা থেকে বা প্রদত্ত শক্তি থেকে তুমি যে শক্তিটা কি হয়েছে বলো? ব্যয় হয়েছে, ব্যয়িত শক্তি ওইটা বা ব্যয়িত ক্ষমতা, ওইটাকে বাদ দিলে তুমি কি ক্ষমতা পাবো বলো? কার্যকর ক্ষমতা পাবা। আর নিচে কি ক্ষমতা বলো? প্রদত্ত ক্ষমতা গুণন কত পার্সেন্ট বা শক্তি গুণন কত পার্সেন্ট? 100%। এটা দ্বারা কি বুঝাইলাম? ধরো এই একটা যন্ত্র আছে, এই যন্ত্রকে তুমি প্রদত্ত ক্ষমতা দিছো কত জুল? 100 জুল। ধরো প্রদত্ত ক্ষমতা 100 ওয়াট দিছো, পাইছো তুমি কার্যকর ক্ষমতা 90 ওয়াট। তাহলে তুমি এখানে আমার বলো যে ওর কাজ করছে, মানে ওর উপরে কার্যকর ক্ষমতা কতটুকু হয়েছে বলো? তুমি এখানে দিছো কত, মানে এখানে কার্যকর ক্ষমতা কত হয়েছে বলো? এটা ব্যয়িত বা কি বলো? অপচয়কৃত, অপচয় বা ব্যয়িত লিখতে পারো, সমস্যা নেই। তাহলে বলো এখানে ওকে দিছো তুমি 100 ওয়াট, তাহলে এটা প্রদত্ত ক্ষমতা মাইনাস ও তোমার কাজ করে দিছে 90 ওয়াট, মানে এই 90 ওয়াটটাই তো উপরে হবে। তাহলে তোমার 10 ওয়াট ক্ষমতা এখানে কি হয়েছে বলো? অপচয় হয়েছে। না হলে তুমি কি 100 ওয়াটই পাইতা, কিন্তু 100 ওয়াট পাওয়া কিনা সম্ভব না। তাহলে এই যে প্রদত্ত ক্ষমতা 100 ওয়াট, ওইখান থেকে তুমি অপচয় হয়েছে 10 ওয়াট, এটা যদি বাদ দাও তাহলে তুমি কি পাবা? কার্যকর ক্ষমতা। তাহলে এই কার্যকর ক্ষমতাটাই উপরে বসানো লাগবে। এটা কেমনে করে বের করবা? যে প্রদত্ত ক্ষমতা থেকে অপচয়কৃত ক্ষমতাটা কি দিবা? বাদ দিবা। আর নিচে হলো প্রদত্ত ক্ষমতা, মানে যেটা দিছো 100%, মানে 100 দিছি না, এটা হলো এটার মান। আর 100% দ্বারা গুণ দিলেই তুমি কি পাই যাবা? কর্মদক্ষতা পাই যাবা। তাহলে আমি এই কর্মদক্ষতা দ্বারা কি বুঝলাম? যে কোনো যন্ত্র 100% কাজ সম্পন্ন করতে পারে না। একটা যন্ত্র যে পরিমাণ কাজ করে বা যে পরিমাণ ক্ষমতায় কাজ করে ওইটা আর মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতার অনুপাতকে কি বলে? কর্মদক্ষতা বলে। তাহলে এইটা দ্বারা কর্মদক্ষতা যত কিছু আছে সবগুলো আমরা শেষ করলাম। দেখো আমরা একটু ম্যাথ কিংবা এটাতে কি ধরনের এমসিকিউ আসে চলো একটু দেখি। দেখো বলছে কর্মদক্ষতায় এটা, কর্মদক্ষতা এটা দ্বারা প্রকাশ করে। এটা কাজের পরিমাণ ডাব্লিউ, প্রদত্ত শক্তি ই, তাহলে ই হইলে আমার প্রদত্ত শক্তি, তাহলে নিচে এখানে কি থাকে বলো? প্রদত্ত শক্তি থাকে নিচে, আর উপরে থাকে কি বলো? কার্যকর শক্তি, কার্যকর শক্তি বা কার্যকর ক্ষমতা। আর কি থাকে বলো? গুণন কত পার্সেন্ট? 100%, এরকম থাকে। তাহলে এইখানে আবার আমি একটু আগে দেখছি যে কার্যকর ক্ষমতা কি? যে প্রদত্ত ক্ষমতা, সরি কার্যকর শক্তি, এখানে যেহেতু শক্তির কথা বলছে এখানে শক্তি দিলাম। তাহলে কার্যকর শক্তিটা কি? তোমার প্রদত্ত শক্তি থেকে তুমি যদি অপচয়কৃত শক্তিটা কি দাও? বাদ দাও, তাহলে তুমি যে পরিমাণ কাজ করছো ওইটা পাই যাবা। আর নিচে কি? প্রদত্ত শক্তি থাকলো। গুণন কত পার্সেন্ট? 100%, যেটা আমরা লাস্টে দেখলাম ওই পেজের আর কি, গুণন 100%। তাহলে আমাকে বলো প্রদত্ত শক্তি কত? এই যে প্রদত্ত শক্তির ই দিয়ে দিয়েছে প্রশ্নে, তাহলে ই লিখলাম, মাঝখানে মাইনাস মাইনাস দিলাম। বললো শক্তি অপচয় হয়েছিল কত? 1, এই ই 1, তাহলে ই থেকে এই 1টা মাইনাস করে দিলাম। আবার নিচে কি শক্তি? প্রদত্ত শক্তি যতটুকু তুমি দিছো, তাহলে এইটাও কত? ই, তাহলে গুণন কত পার্সেন্ট? 100%, 100%। দেখো এই এমসিকিউটা সবাই পারবে না, যাদের কর্মদক্ষতা নিয়ে বেসিকটা ক্লিয়ার, যে উপরে হবে কার্যকর শক্তি বা কার্যকর ক্ষমতা, নিচে হবে প্রদত্ত শক্তি বা প্রদত্ত ক্ষমতা। তাহলে উপরে কার্যকর ক্ষমতারে লেখা যায় বা কার্যকর শক্তিরে লেখা যায় যে প্রদত্ত থেকে আমার অপচয়টা বাদ দিলে যেটাই পাবো সেটাই আমার কাজ হয়েছে, মানে কার্যকর হয়েছে। এটা যদি তুমি না বুঝতে পারো, এই বেসিকটা যদি কর্মদক্ষতা না বুঝতে পারো, তাহলে তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন,
তাহলে তুমি এটা আলটিমেট ভুল জায়গায় যে ক নাম্বারটা দিয়ে আসবা, তাহলে ক নাম্বারটা সবাই দিয়ে আসবে, কিন্তু এটা কি ক নাম্বার হবে? এটা ক নাম্বার হবে না। তাহলে এটা হবে কত দেখো, ই মাইনাস ই ওয়ান বাই ই। তাহলে এটা মুখস্থ করে লাভ নেই, তোরা এখানে ই এর জায়গায় তো ওরা ডাব্লিউ দিয়ে দিতে পারতো। এটা তোমার বেসিকটা বুঝে করতে হবে, যেটা গ নাম্বার। এটাতে পুরো বেসিক আছে, এইটুক যে কর্মদক্ষতার পাবা, ও কর্মদক্ষতা সব মেথই পারবে আশা করি। তো এটা হলো ঘ নাম্বার অপশন সঠিক, দেখো সঠিক অ্যান্সার ঘ নাম্বার। তাহলে তোমরা যে এমসিকিউটাই বুঝবা না, সেই এমসিকিউটা তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমি পরবর্তী ক্লাসের আগে কিংবা শর্ট ভিডিও করে এই এমসিকিউগুলো আবার আমি চেষ্টা করব, যেগুলো তোমরা বুঝতে পারো নাই সেগুলো আবার সমাধান দেওয়ার। আর যদি তোমাদের এর পরবর্তী কোন ক্লাস চাও আমাকে কমেন্টে জানিও, বা কোনো ওদের এমসিকিউ ক্লাস চাও, আমি সেটা খুবই তাড়াতাড়ি আপলোড করে দিব। আচ্ছা দেখো, বলছে প্রত্যেকটি ধাপে 20% শক্তির অপচয় হয়। তাহলে আমার একটা কথা বলো তো, শক্তির অপচয় 20%, তাহলে আমি 100% ধরো আমি শক্তি দিচ্ছি, তার মধ্যে অপচয় 100% শক্তির মধ্যে অপচয় হইতেছে 20%। তাহলে বলো, তাহলে আমার কার্যকর হইতেছে কত পার্সেন্ট? 80%। তাহলে কার্যকর হচ্ছে কত পার্সেন্ট? 80%। তাহলে 80%-এর আমি পার্সেন্ট উঠাই দিলে কত লিখতে পারি? 0. পার্সেন্ট কেন উঠাবো? 80 কত দ্বারা ভাগ? 100। তাহলে কত? 0.8। এতটুকু আমার কি করতেছে বলো? কাজ করতেছে 100%-এর মধ্যে 80% কাজ, অর্থাৎ 0.8 এত পরিমাণ কি করতেছে? কাজ করতেছে। তাহলে প্রত্যেকটি ধাপে 20% শক্তির অপচয়। তাহলে 20% শক্তির অপচয় হইলে আমার কাজ করতেছে, কার্যকর হইতেছে 0.8 এতটুকু। কার্যকর হলে 3 ধাপে, তাহলে 3 ধাপে, তাহলে একটা ধাপে 0 কর্মদক্ষতা কত? আচ্ছা কর্মদক্ষতা বের করি। প্রথম ধাপে কার্যকর হয়েছে 0.8 প্রতি ধাপে, আবার দ্বিতীয় ধাপে 20% অপচয় হয়েছে, তার মানে ওইখানেও কার্যকর হয়েছে সেম পরিমাণ 0.8। আবার তৃতীয় ধাপেও 20% অপচয় হয়েছে, ওইখানেও কার্যকর হয়েছে 80% বা কত? 0.8 এত। এই যে যে মানটা নামছে, এটা 3টা ক্ষেত্রে না, এত গুণন এত গুণন এত। এইটার সাথে আমি তো একক লাগবে আমার পার্সেন্টে আর কি। তাহলে এই পার্সেন্ট দ্বারা কি করে দেবো? গুণ। তাহলে গুণন কত পার্সেন্ট বলো? 100%। এইটা করে দেখবা সবগুলো, এটা গুণ 100 দিয়ে গুণ দিয়ে করে দেখবা, এটা 51.2% নামবে। এটা আশা করি বুঝতে পারছো যে 100%-এর মধ্যে 20% অপচয় হয়েছে, তাহলে কাজ করছে বা কার্যকর হয়েছে 80%। 80% মানে কত? 0.8। তাহলে এটা প্রতি 3 ধাপে, এটা প্রথম ধাপে, এটা দ্বিতীয় ধাপে, এটা তৃতীয় ধাপে, এতটুকু কার্যকর হয়েছে, তাহলে সবগুলার গুণ দিয়ে দিছি। গুণন আমি চাচ্ছি পার্সেন্টেজ এককে, এই জন্য কি দিয়ে দিছি? 100 দ্বারা গুণ দিয়ে দিছি, যে মানটা নামছে কত? 51.2%। যেটা খ নাম্বার অপশন। খুবই একটা সুন্দর একটা প্রশ্ন, আশা করি বুঝতে পারছো। দেখো পরবর্তী এমসিকিউটা কি? 1 কিলোওয়াট ক্ষমতা মোটর ব্যবহার করে, 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে। তাহলে এখানে 1 কিলোওয়াট, তাহলে এটা কি? প্রদত্ত ক্ষমতা। এটা কি? প্রদত্ত ক্ষমতা। তাহলে যে প্রশ্নে যেটা থাকে এটা কি? ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। ওয়াট ব্যবহার করে 15 সেকেন্ডে এত কেজি ভর। আচ্ছা এটা ম্যাথটা আমরা একটু আগে করছি, যে 15 সেকেন্ড, এটা কি সময়ের মান, এটা 100 কেজি ভর, এটা এম এর মান। তাহলে বস্তুকে 10 মিটার উচ্চতা উঠাইছি, এটা এইচ এর মান। তাহলে শক্তির অপচয় কত? তোমার এই ম্যাথটা আমি সেম ম্যাথটা একটু আগে করাইছি। তাহলে শক্তির অপচয়, তাহলে অপচয় কেমন করে? এখানে তুমি আগে প্রদত্ত ক্ষমতা থেকে তুমি বের করবা প্রদত্ত শক্তি। তাহলে প্রদত্ত শক্তি, এই প্রদত্ত শক্তি বের করে ওইখান থেকে তুমি যে কার্যকর শক্তিটা পাবা, যেখান থেকে যে ডাব্লিউ সমান mg, সেটা আমার কি শক্তি বলো? কার্যকর শক্তি। এই কার্যকর শক্তিটা বাদ দিবা, কার্যকর শক্তি। তাহলে তুমি শক্তির অপচয়টা পাই যাবা। তাহলে এই ম্যাথটা তোমার একটু আগে করাইছি, যে ম্যাথটা আনসার নাম ছিল কত? 2606 জুল এত। তাহলে এইটা ওইটার ক্ষেত্রে প্রদত্ত শক্তি নাম ছিল 5000, ওইখান থেকে বাদ দিয়েছিলাম কত বলো? 2540। এটা কার্যকর হয়েছিল, এটা থেকে বাদ দিয়ে আনসার পাইছিলাম এটা। এটা কি পূর্বে করানো হয়েছে? হ্যাঁ, পূর্বের স্লাইডে সেম ম্যাথটা আছে, এখানে শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিছি যাতে তুমি এটা কি করতে পারো, এই যে প্রশ্নটা আছে এটা যাতে তুমি কি করতে পারো? SW করতে পারো, বাসায় তুমি এটা করতে পারো। এটা করার পরে জানা হয় যে আমার আনসারটা তোমার মিলাইতে পারছো কিনা। তাহলে সূত্রটা হলো প্রদত্ত ক্ষমতা থেকে প্রদত্ত শক্তি বের করবা, ওইখান থেকে কার্যকর শক্তিটা বাদ দিবা, ডাব্লিউ সমান mg বাদ দিবা। তাহলে যে মানটা পাবা ওইটাই তোমার কি উত্তর। তাহলে সঠিক উত্তরটা আমি লাগিয়ে দিচ্ছি, দেখবা নাম্বার খ নাম্বারটা 5200 জুল। তাহলে এটা আমি আর করাই দিলাম না, এটা আমি আগে করাইছি। তাহলে এটা তোমার জন্য আমি রেখে দিলাম, এটা করিয়ে করে সবাই আমাকে জানিও কমেন্টে। আচ্ছা দেখো পরবর্তী এমসিকিউটা দেখি আমরা। পরবর্তী এমসিকিউটা বলছে একটি ক্রেন দ্বারা এত কেজি ভর, তাহলে এটা কার মান? ভরের মান। এম সমান কত কেজি? 10 কেজি ভর কোনো বস্তুকে 2 মিনিটে, তাহলে 2 মিনিটে এটা কার মান? সময়ের মান। 10 মিটার উচ্চতা, এটা কার মান? এইচ এর মান। উচ্চতায় উঠানো হলো, তাহলে কৃত কাজ ধনাত্মক
নিচ থেকে উপরে উঠাইছে, এটা কৃতকাজ ধনাত্মক। তাহলে ডাব্লিউ সমান কি mgh। তাহলে একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে উঠাইছে, তাহলে এটা কৃতকাজ কি ধনাত্মক না ঋণাত্মক? এটা দেখো ঋণাত্মক। কারণ কি অভিকর্ষ ত্বরণ কাজ করে কি, যে কাজ করে নিচের দিকে, আর একটা বস্তুর উঠাইছো তুমি উপরের দিকে, তাহলে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে উঠাইছো, তাহলে এটা কাজটা কি হবে বলো ঋণাত্মক। তাহলে কাজটা ঋণাত্মক, হ্যাঁ সঠিক। দেখো বলছে বিভব শক্তি, তাহলে বিভব শক্তির সূত্র কি ডাব্লিউ সমান mgh। এখানে একটা বস্তুকে নিচ থেকে উপরে উঠাইলে কৃতকাজ যা, এই বিভব শক্তিও কি বলো তাই। কৃতকাজ সমান কি শক্তি, বিভব শক্তি, সূত্র একটাই mgh। তাহলে কৃতকাজ বা বিভব শক্তি সূত্র কি mgh। তাহলে m এর মান কত 10 বাই 10 গুণন g এর মান 9.8 গুণন h এর মানও কত বলো 10। তাহলে এটা 100, তাহলে কত 100 আর 9.8 গুণ করলে 980 মানে 980 জুল। এটা আমার কি কৃতকাজ বা বিভব শক্তি। তাহলে 2 নাম্বারটা সঠিক। তো 3 নাম্বারটা বলছে কার্যকর ক্ষমতা। আমরা ক্ষমতাটা একটু বের করে দেখি। ক্ষমতা পি সমান সূত্র কি ডাব্লিউ বাই টি। বলো ডাব্লিউ এর পরিমাণ কত পাইলাম, যে 980, তাহলে উপরে 980 আর নিচে টি কত সেকেন্ড সময় লাগছিল বলো, 2 মিনিট সময় লাগছিল। তাহলে 2 মিনিট মানে 120 সেকেন্ড সময় লাগছিল। 2 গুণন 60 120 সেকেন্ড। 980 কে 120 সেকেন্ড দ্বারা ভাগ দাও। তাহলে 980 কে একটু ভাগ করে দেখি 120, দেখো মানটা নামছে হলো 8.167 এত বড়। দেখো তো এটা কি আমার ক্ষমতা, এটা কি মান কি ওইটা আছে, তাহলে এটা ভুল। তাহলে 1 আর 2 নাম্বারটা সঠিক, যেটা কি ক নাম্বারে আছে। তাহলে এই ম্যাথটা আশা করি বুঝছো যে কাজটা ঋণাত্মক কেন হয়েছে। কারণ অভিকর্ষ ত্বরণ কাজ করে তোমার সর্বদা নিচের দিকে, আর একটা বস্তুরে তুমি উঠাইছো, স্মরণ ঘটাইছো, উচ্চতা ঘটাইছো উপরের দিকে, তাহলে দুইটা ডিরেকশন বিপরীত, এর জন্য কাজটা কি হয়েছে বলো ঋণাত্মক। আর একটা বস্তুকে নিচ থেকে উপরে উঠালে যেটাই কৃতকাজ ওইটাই বিভব শক্তি। এটা সূত্র কি জানি mgh, মানগুলা বসায় দেখছি যে কত 980 জুল উত্তর। আর ক্ষমতা বের করে দিয়েছি 8.16, যেটা অপশন 3 নাম্বারের সাথে মিলে না, তার মানে এটা ভুল। 1 আর 2 সঠিক, যেটা ক নাম্বারে আছে। আচ্ছা দেখো পরবর্তী এমসিকিউটা কি বলছে। পরবর্তী এমসিকিউটা বলছে যে 4.9 কিলোওয়াট এর একটি মোটর ব্যবহার করে, তাহলে এত কিলোওয়াট, তাহলে এটা আমার কি মোট প্রদত্ত ক্ষমতা। এর একটি মোটর ব্যবহার করে 20 সেকেন্ডে, তাহলে টি এর মান কত সেকেন্ড, 20 সেকেন্ডে একটি বস্তুকে কত মিটার উপরে উঠাইছে বলো 40 মিটার। তাহলে এটা উচ্চতা উঠাইতে এত জুল শক্তির অপচয় হলো, তাহলে বস্তুটির ভর কত। আশা করি এটা পারবা। যে এটা অপচয়ের আগে সূত্রটা ফেলা, যে অপচয় মানে কি বলো, মোট প্রদত্ত শক্তি। যে একটা বস্তুর অপচয়, শক্তির অপচয় কি, শক্তির অপচয় প্রদত্ত শক্তি মাইনাস কি শক্তি বলো, কার্যকর শক্তি। তাহলে কার্যকর হয়েছে যতটুকু, ওই মানটা প্রদত্ত থেকে বাদ দিলে কি পাই যাবো, আমি শক্তির অপচয় পাই যাব। বলছে অপচয়ের মান 500 মানে 5000 জুল, 50,000 জুল। তাহলে এটার মান হলো 50,000 সমান প্রদত্ত শক্তি। দেখো তো এইটা আমার কি ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতার সাথে আমি সময়টারে গুণ করে দিলে যেটা পাই, দেখো তো এটা পি সমান ডাব্লিউ বাই টি। এখান থেকে আমি ডাব্লিউ সমান কি লিখতে পারি, পিটি। দেখো তার মানে কি ক্ষমতার সাথে সময়টারে গুণ করে দিলে আমি কি পেয়ে যাবো, প্রদত্ত শক্তি। তাহলে পি এর মান কত বলো 4.9 কিলোওয়াট। তাহলে 4.9 আর কিলো মানে কত, কিলোওয়াট মানে কত, এর সাথে 1000 দ্বারা গুণ, তাহলে ওয়াটে চলে গেছে। ইনটু দেখো এই যে পি এর মান বসাইছি, ইনটু টি কত সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে এখানে 20 মাইনাস কার্যকর শক্তি সূত্র কি mgh। কার্যকর শক্তি সূত্র কি এম এর মানটা যায় না, এবারটা নির্ণয় করতে গেছি, গুণন জি এর মান 9.8 গুণন উচ্চতা কত মিটার উচ্চতায় উঠাইছে 40 মিটার। তাহলে এই মানটা কত হলো 40। তাহলে এটা একটু যদি ক্যালকুলেশন করি কি হবে, দেখো তো এটা 50,000 থাকলে এটা কোনো সমস্যা নাই। এখানে বলো এই 4. এটা গুণ করে দেখো তো কত নামে, যে 4.9 গুণন 1000। তাহলে এটা ওয়াট, কিলোওয়াট ছিল ওয়াটে নিছি, এত গুণন এর সাথে 20 গুণ করলে আমি কি পাইছি, এটা প্রদত্ত শক্তি 98, 3টা 0 এত মাইনাস। দেখো 9.8 এর সাথে 40টা গুণ দাও, 9.8 গুণন কত 40 গুণ করলে হবে কত 392। আর বর এম এর মতোই আছে। তাহলে বলো তো এই এমটারে যদি মানে এই 392 এটা ওই পাশে রাখে, এখানে 5000 মানে 50,000 ছিল, আর এটা প্লাস এবারে আসলে মাইনাস 98, 3টা শূন্য এত সমান কত মাইনাস 392 এত। পরে দেখো বাম পাশে এখান থেকে বড়টা থেকে ছোটটা থেকে বড়টা বাদ দিলে একটা এখানেও কি পড়ে থাকবে বলো, মাইনাস পড়ে থাকবে। তাহলে এই মানটা কত পড়ে থাকে, -48, 3টা শূন্য
এত, তাহলে বলো এইটা 392, এটা এম এর সাথে গুণাকার আছে, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে মাইনাস কত 392 এত সমান এম। দেখো এমটাই আমার নির্ণয় করতে বলছে বস্তুর ভর, তাহলে এই মাইনাসে মাইনাসে কাটা, তারপরে এটাকে 392 দ্বারা ভাগ করলে কত কেজি নামবে, এম এর মানটা নামবে তোমার 122 এম এর মান, অতএব এম মানে ভর 122 কত 45 এত কেজি। এটা ক্যালকুলেশন করে দেখবে একদম ক নাম্বারের সাথে মিলে গেছে। তাহলে এটার আসল মানে ম্যাথটা কি, যে শক্তির অপচয় নির্ণয়ের সূত্র কি, প্রদত্ত শক্তি ওইখান থেকে তোমার কার্যকর শক্তিটা কি দিবা, বাদ দিবা, যেটা আমরা আগেও দেখে আসছি যে এটা অপচয় দিয়ে দিছে ওরা। আর এই প্রদত্ত শক্তি কেমনে বের করবা, প্রদত্ত ক্ষমতার সাথে, যে প্রদত্ত ক্ষমতার সাথে সময়টা গুণ করে দেবে, যে প্রদত্ত ক্ষমতা একটু আর এটার সাথে টিটা গুণ করে দিছি, এই যে গুণ করে দিছি। আর কার্যকর শক্তির সূত্র কি mgh, এটার পরিবর্তে যে এখান থেকে এম এর মানটাই শুধু আমি কি করছি ক্যালকুলেশন করে নির্ণয় করছি। এটা যোগ ছিল, ওই পাশে এসে গিয়েছে বলো বিয়োগ, তারপরে এটা গুণ ছিল, এই পাশে এসে গিয়েছে বলো ভাগ, তারপরে এটা একদম ক নাম্বারের সাথে মিলে গেছে অপশন, তাহলে অপশন ক নাম্বার সঠিক। আশা করি ক্যালকুলেশনটা বুঝছো। তাহলে এখানে শুধু একটা সূত্র ইম্পর্টেন্ট, যে শক্তির অপচয় হলো প্রদত্ত শক্তি মাইনাস কি শক্তি, কার্যকর শক্তি। আচ্ছা, এখানে বলছে যে নিচের তথ্যের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে বলছে প্রদত্ত শক্তি 9800 এত জুল, তাহলে প্রদত্ত শক্তি কত, এটা আমরা দেখো তো এই যে আগের প্রশ্নটা থেকে বের করছিলাম না, প্রদত্ত শক্তি কত 98, 3টা শূন্য। দেখো এটা আমরা আগের প্রশ্ন থেকে পাইছি যে প্রদত্ত শক্তি, দেখো প্রদত্ত শক্তি, এটা প্রদত্ত শক্তি, এটার মানটা পাইছি এই সেম প্রশ্ন, সৃজনশীল টাইপের প্রশ্ন, যে 9, 8, 1, 2, 3টা এত জুল পাইছি আমি কি শক্তি, প্রদত্ত শক্তি, কিন্তু এটা ক নাম্বারে আছে, তাহলে এটা ভুল, কারণ এখানে কি একটা শূন্য কম আছে। তাহলে বাকি একটা ভুল হলে বাকি দুইটা বের করার দরকার আছে, তোমরা বের করার চেষ্টা করবা যে পি সমান w/t, এটা সূত্র ভালো পারে, এখানে ভালো mgh/t, এখান থেকে বরের মানও পাই গেছো, বরের মান 122 পাই গেছো, এটা বর পাশে এটা বের করবা। আর কর্মদক্ষতার সূত্র কি, এটা সমান p/p' গুণন কত পার্সেন্ট, 100%। এখান থেকে p এর মান যত পারবা ওইটা উপরে বসাবা, এই p এর মানটা যত পাবা ওইটা উপরে বসাবা, এই পিটা হলো এই পি, এটা বসাবা। আর পি প্রাইম হলো মোট প্রদত্ত, যেটা এই যে 4.9 কিলোওয়াট, এটা ওয়াটে নিয়ে এটা মোট প্রদত্ত ক্ষমতার নিচে বসাবা, আর 100% করে দেখবা যে আনসারটা কত নেবে। কারণ যেহেতু ক নাম্বারটা ভুল পাইছি, তাহলে বাকি দুইটা সঠিক, 2 আর 3 সঠিক। কিন্তু দেখো এখানে একটু অপশনটা কি আছে বলো, মিসিং আছে। এটা অপশনে এখানে টাইপিস্ট একটু ভুল করছে, এটা এখানে আরেকটা শূন্য হবে, তাহলে যদি আরেকটা শূন্য হয় তাহলে এইটাও তো এইটার সাথে সঠিকই আছে, টাইপিস্টটা একটু মানে টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে এইটাও সঠিক। আর ক্ষমতা বের করে দেখবে এত নামছে এই সূত্র দ্বারা, আর কর্মদক্ষতা বের করে দেখবে 48.98%ই এই কর্মদক্ষতা বের হয়েছে, এটা তোমরা আশা করি বের করতে পারবে। তাহলে এই অপশনটা 1, 2, 3টা মানে 3টা অপশনই সঠিক হবে। তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা করবা, না করলে না করতে পারলে আমার জানাবা কমেন্টে। এর মাধ্যমে আমাদের ক্লাসটা কি হলো বলো, শেষ হলো। তাহলে কর্মদক্ষতা থেকে আমি তোমাদের একটা ম্যাথ বাড়ি কাজ দিয়েছি, এই লাস্টেরটা, এই ম্যাথটা আশা করি তোমরা পারবা, যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। এরই মাধ্যমে আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যত ধরনের এমসিকিউ আসতে পারে, বোর্ড পরীক্ষা বলো, তোমার যে কোনো স্কুলের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, যে কোনো পরীক্ষায় তুমি বলো, এই প্রশ্ন মানে এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে আর তুমি পারবা না, এরকম কোনো স্লাইড আমি বাকি রাখিনি। তোমরা এই 2টা ক্লাস যদি ভালো করে করো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবা। আশা করি তোমরা মানে আমার এই ক্লাসটা ধৈর্য ধরে করবে, এবং তোমরা কমেন্টে জানিও যে আমার পরবর্তী কোন অধ্যায়ে তোমরা ক্লাস চাচ্ছ, যে এমসিকিউ আমি পরবর্তী কোন অধ্যায়ে সমাধান দিতে পারি। তাহলে তোমাদের এই কমেন্ট কিংবা তোমাদের এই ক্লাসটা দেখায় আমার এটা অনুপ্রেরণার একটা কারণ। আমি মূলত তোমাদের নিয়ে কাজ করতে চাই, মানে আগাতে চাই। তোমরা কমেন্টে সবাই আমার জানিও যে ক্লাসটা কেমন হয়েছে, আর এই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে তারা এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। আর তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো দিবা এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা ইউটিউব কিংবা ফেসবুক 2 জায়গায় ক্লাসটা পেয়ে যাবা। এই ক্লাসটা তোমরা আশা করি যে করবা এবং তোমাদের মতামত জানাবা ক্লাসটা কেমন হয়েছে, এবং পরবর্তী কোন ক্লাস চাও সেটা আমাকে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।